অবস্থা? হ্যালো, হাই, কেমন আছো কাকন সুলতানা? ভালো। লামিয়া সুলতানা কাকন। ওকে। সি? আর আমার নামও স্বাধীন আহমেদ না, আমার নাম আয়মান আসিফ স্বাধীন। ওকে, ওকে। সো হোয়াটস আপ? কি অবস্থা? দারুণ আছি, খুব ভালো আছি। আপাতত উৎসবের আমেজে আছি। হ্যাঁ, ওটাই চিন্তা করতেছিলাম। কারণ হচ্ছে এখনো পর্যন্ত টিকিট পাওয়া যাচ্ছে না ফুল হাউস। ফ্রাইডে স্যাটারডে তো একদমই পাওয়ার কোনো চান্স নাই। আমি হচ্ছে ফার্স্ট টাইম মুভি দেখার পরে সেকেন্ড টাইম আরেকবার দেখতে চাচ্ছিলাম যে আরো কিছু ইনফরমেশন পাওয়ার জন্য, বাট আমি আর টিকিট পাই নাই। নাইস। সো আই আমি গেস দেখতে ইউর পারি না, এটা ওয়েল। জেনে খুব ভালো লাগলো। Okay. I have some questions for you. Should we go directly to the questions or? না, লেটস চ্যাট আ বিট। Okay. আমি একটু আতেল টাইপের তো। আমি হুম। হচ্ছে হ্যাঁ, সবকিছু ইউ হ্যাভ এভরিথিং নোটেড ডাউন, সো ইউ উড ওয়ান্ট টু গেট ইনটু দোজ স্ট্রেট অ্যাওয়ে, এরকম কিছু। এরকম না যে না না গেলেই না, কিন্তু হচ্ছে মানে এক্সাইটেড আর কি, অনেক কোয়েশ্চেন মাথায় ঘুরতেছে। সো আচ্ছা, না এক ডু। কাজ করি, হুম। লেটস মিক্স ইট আপ আ বিট। তুমি তোমার আতলামি দিয়ে শুরু করো, আমরা মাঝখানে যদি সুযোগ পাই আবার ধীরে ধীরে আমরা উইল গেট টু নো ইচ আদার এক্স্যাক্টলি, ইন দ্য থ্যাঙ্কস মিডস্ট অফ আমাকে। আতলামি সেশন। ওকে, এক্স্যাক্টলি। সো আমি হচ্ছে ফার্স্ট অফ অল মুভিটা দেখতে অনেক দেরি হয়েছে আমার, কারণ স্লোগানটা যেটা ছিল ফ্যামিলি ছাড়া দেখা নিষেধ, ওটা অনেক এফেক্ট ফেলছে। তো ফ্যামিলি একসাথে না করা পর্যন্ত দেখতে পারছিলাম না আর কি। দ্যাট ওয়াজ ভেরি ক্লেভার বাই দ্য ওয়ে। আচ্ছা, ওই স্লোগান বা ট্যাগলাইন যেটাই বলি, হুম। ওইটা অরিজিনেট করছিল আমাদের ফিল্মের যে এডিটর, সালে সোবান অনিম। ইজ অলসো এ ভেরি ক্রিয়েটিভ পার্সন, ও নিজেও ডিরেক্টর। উনি অনেক মুভি অ্যান্ড সিরিজে এডিটরের কাজ করছেন, মোস্টলি সিরিজে। এটা ফার্স্ট টাইম উনি একটা কমার্শিয়াল মেইন স্ট্রিম ফিচার ফিল্মে এডিটিং করছে, একই সাথে উনি প্রডিউসও করে। সো এটা যেটা হয়েছে যে আমরা শুরু থেকেই জানতাম যে এটা ফ্যামিলি অডিয়েন্সের জন্য কেটার করার মতো জিনিসপত্র সহ বানানো হয়েছে। সো আমরা আলাপের এক পর্যায়ে, উনি এডিটিং এর এক পর্যায়ে আমাকে বলে উঠছে যে স্বাধীন, এক কাজ করি, আমরা লিখে দিব সংবিধিবদ্ধ সতর্কীকরণ, পরিবার ছাড়া দেখা নিষেধ। এটা উনি বলছে যখন, আমার আচ্ছা। মাথায় সাথে সাথে ঢুকে গেছে। আমি সাথে সাথে আমাদের ডিরেক্টোরিয়াল টিম তানিম ভাইকে জানাই দিছি। তারপরে মানে এটা বল রোলিং হইতে হইতে যখন মার্কেটিং এর টাইম আসছে তখন আমরা ওইটা ইউজ করতে পারছি। সো আমার কাছে ওইটার স্পেশালিটি এরকম লাগে যে আমরা যদি মার্কেটিং এর পেছনে, আমরা সবাই জানে যে মার্কেটিং এর পেছনে খুব বেশি টাকা খরচ করতে পারি নাই, বিকজ উই ডিড নট হ্যাভ দ্য মানি। হুম, হুম, হুম। আমরা যদি মার্কেটিং এর পেছনে 2 কোটি টাকা খরচ করতাম, তারপরেও মনে হয় না এরকম ট্যাগলাইনের ইকুইভ্যালেন্ট কিছু করা সম্ভব হইতো। ট্রু। মানে এই এক ট্যাগলাইনে আমাদেরকে প্রায়, আই এম প্রিটি শিওর, 3 থেকে 4 কোটি টাকার টিকিট বিক্রি করে দিছে। হ্যাঁ, কারণ হচ্ছে মানে যখন একটা মুভি হলে আসে, ফার্স্ট একটা কমন কোশ্চেন থাকে, কিন্তু ফ্যামিলি নিয়ে কি যেতে পারবো? কোনো কি এরকম সিন আছে যে ফ্যামিলি নিয়ে দেখা যাবে না? রাইট, এবং আমাদের লাস্ট যে কয়েকটা মেইন স্ট্রিম কমার্শিয়াল মুভি হয়েছে ওগুলোর মধ্যে 2-1টা মুভি এরকম গেছে, স্পেশালি উইথ দ্য ওভার অ্যাবান্ডেন্স অফ আইটেম সংস। সো হুম, হুম। কয়েকটা মুভি এরকম গেছে যেখানে দর্শকরা বের হয়ে আসলে তাদের ফ্রাস্ট্রেশন শো করছে যে আমরা যেরকম ভাবছিলাম যে ফুল ফ্যামিলি নিয়ে চলে আসছি, ওরকম ফ্যামিলি নিয়ে দেখার মতো না। এটা ট্রু, অবজেক্টিভলি ট্রু, যে এরকম কিছু মুভি বের হয়েছে যেগুলোর মধ্যে এরকম জিনিসপত্র ছিল যেটা সবাই মিলে দেখতে পারে নাই। সো ওই জায়গাটাতেই আসলে, ইনফ্যাক্ট আমিও রাইট। যখন একা দেখতে গেছি আমার কাছে কয়েকটা জায়গা দেখে মনে হয়েছে কিছু মেইন স্ট্রিম মুভিতে যে আই এম রিয়েলি গ্রেটফুল যে আমি এই মুহূর্তে নিয়ে আসি নাই আমার ফ্যামিলিকে আনলে তো খুবই এম্বারেসড হওয়া লাগতো। সো ওই হুম, হুম, ওই হুম। এক্সপিরিয়েন্সটা আমাদের মাথায় ছিল আসলে, যে অনেক দিন ফুল ফ্যামিলিকে সাথে নিয়ে একটা মুভি দেখতে যাওয়ার এক্সপিরিয়েন্স হয় না। আমি লাস্ট ফুল ফ্যামিলি নিয়ে মুভি দেখছি 2004 সালে, যেটা আমার ফার্স্ট হলে মুভি দেখার এক্সপিরিয়েন্স ছিল। বুঝতে পারছি। সো এটাই মানে আমিও এটাই চিন্তা করতেছিলাম, কারণ মেইন স্ট্রিম মুভিগুলোতে যে কমন জিনিসগুলো থাকে, আইটেম সং, ভায়োলেন্স এন্ড এভরিথিং, মানে এগুলা সবকিছু এসাইড রেখে পুরা একটা ফ্যামিলি ফোকাসড স্টোরিতে এরকম ব্লকবাস্টার সাবকন্টিনেন্টে কিন্তু রেয়ার। বাংলাদেশে অনেক রেয়ার, বাংলাদেশে রেয়ার। বাংলাদেশে। ইনফ্যাক্ট ছিল না, গত 25 বছরে জিনিসটা রেয়ার হয়ে গেছে আর কি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সো এখন জিনিসটা যেটা যে আমি যখন ফার্স্টে বাবাকে বলছি, বাবা চলো মুভি দেখতে যাবো, তারও ওই মাথায় ওটাই ছিল যে না, ওই এসব মুভি দেখবো না, ভাল লাগে না, হ্যাঁ, লাফালাফি ফাটাফাটি, আমার শরীর ভালো লাগতেছে না, স্টাফ লাইক দ্যাট। পরে হ্যাঁ। বাবা যখন দেখতেছিল, তখন তার এক্সপ্রেশন
দেখার মতো ছিল। আর সে চশমা খুলতেছে, চোখ মুছতেছে, হাসতেছে। মানে আমি মুভি দেখতেছি আর বাবার দিকে তাকাচ্ছিলাম। তো আমারও নিজেরও ভালো লাগছিল, ওকে ফাইনালি দেয়ার সামথিং যে বাবারে নিয়ে আমি যেতে পারছি। আই থিংক বাবারে নিয়ে আমি মুভি দেখতে গেছি, মানে আমার বহুত ছোটবেলায় গেছিলাম। আমার মনে নাই, মেমোরিতেও নাই। অনেক বছর পরে। নাইস। আই উইশ আমি আমার বাবাকে নিয়ে যাইতে পারতাম, বাট আনফরচুনেটলি হি পাসড অ্যাওয়ে লাস্ট ইয়ার। যে তুমি জানো, তোমার সাথে কথা হয়েছে আমার এটা নিয়ে আগে। ইয়া, ইয়া। একটা কোয়েশ্চেন হুম, হুম, হুম। যেটা আমার কাছে ব্রিলিয়ান্ট লাগছে, যে আহ, আপনি তো এই মুভির ট্যাগলাইন আপনারা দিয়েছেন, পরিবার ছাড়া দেখা নিষেধ। সো আপনি হুম, হুম। আনফরচুনেটলি চাইলেও আপনার ফুল ফ্যামিলি নিয়ে এটা দেখতে পারেন নাই, কারণ আপনার বাবা এই মুভির আগেই মারা গেছে। সো এই এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল, যে গোয়িং ইন নোয়িং দ্যাট you wouldn't have your full family with you, no matter how much you wanted রাইট। to have. So ওই হুম, এক্সপিরিয়েন্সটা হুম। কেমন ছিল? আমি ওইভাবে কখনো ভাবি নাই। আমি ওই কোয়েশ্চেন শুনে জাস্ট উড়ে চলে গেছি যে ফাক ম্যান, কেউ এইভাবে ভাবতে পারে এই জিনিস। তো আমি ওকে বলছি যে ম্যান, ব্রিলিয়েন্ট কোয়েশ্চেন। আই উডন্ট ইভেন বিগিন টু আনসার ইট, বাট দ্যাট কোয়েশ্চেন ইটসেলফ অ্যাকচুয়ালি মেক্স ইউ স্টার্ট থিঙ্কিং যে আচ্ছা, দ্য থিংস উই মেক, হু ডু উই মেক দেম ফর। এইসব জিনিসপাতিতে ডুবে গেছিলাম, রাইট। একটা আতলান চলে গেছিলাম আর কি। না, এটা ট্রু। কারণ ফ্যামিলি, আই থিংক যারা সবাই দেখতে গেছে তাদের কোনো, মানে ইভেন অডিয়েন্সের মধ্যে মানে তুমি তো এটা বানাইছো তোমার পার্টস, মানে তোমার পার্সপেক্টিভ থেকে তো আমি চিন্তাও করতে পারতেছি না আসলে কেমন লাগতেছে। বাট ইভেন অডিয়েন্সের মধ্যেও যারা দেখতে গেছে, আই থিঙ্ক তাদের মধ্যেও যদি কারো ফ্যামিলি একজন মিসিং থাকে খুব ক্লোজ, সবাই এটা ফিল করছে। ইন মাই কেস, আই ক্যান সে যে আম্মু ছিল না। আর আম্মু প্রচন্ড মুভি লাভার লোক ছিল, বাবা অতটা মুভি লাভার না। তাকে আমরা টানা হেঁচড়া করে নিয়ে গেছি। আমার মাথায় ওটা আসতেছিল যে একজন মিসিং আছে। ইটস আইরনিক যে তুমি নিজেই কোয়েশ্চেনটার কথা বলছো, বাট আই উড হ্যাভ বিন স্কেয়ার্ড অফ আস্কিং দ্যাট। ইউ নেভার নো উইচ নার্ভ ইউল হিট। সো হ্যাঁ, বুঝতে পারছি। এক্স্যাক্টলি, নার্ভ হিট করার ব্যাপারটা আর কি। মানে ইন মাই কেস আম্মুর জায়গায় আমার নার্ভটা সুবিধার ছিল না। এই জায়গায় হিট লাগলে আমি অনেক স্পাইরালিং শুরু করতাম। সো আমি ইউজুয়ালি এই জায়গাটা আর কি হিট করতে একটু ভয় পাই অন্যদের ক্ষেত্রে, I guess, নিজের এক্সপিরিয়েন্সে। যাই হোক, আমি হচ্ছে যে মানে চিন্তা করছিলাম করব, ফার্স্টে মনে হচ্ছিল যে এই কোয়েশ্চেন গুলো যদি করি আর এখন এটা আমরা আপলোড করি, এটা তো স্পয়লার হয়ে যাবে। পরে আমার কাছে মনে হলো উৎসব মুভিটা না স্পয়েল করা পসিবল না। এটা এমন একটা মুভি যে আচ্ছা আচ্ছা এটা আচ্ছা, নিয়ে আমরা তাই তো। যতই ডিসকাশন করি এটা স্পয়েল করা পসিবল না। কারণ প্রতিটা পয়েন্টে পয়েন্টে, প্রতিটা মোমেন্টে, প্রতিটা ডায়ালগে, প্রতিটা সিনে হচ্ছে এত ইন্টারেস্টিং জিনিসপত্র আছে। মেকিং এর মধ্যে এত ডিটেলস, ইস্টার এগস, ইভেন পিছনে ছবির ফ্রেমিং গুলাতেও যে নোটিস করলে দেখা যায় যে এত গুছায় জিনিসগুলো করা হয়েছে। তা আমার কাছে মনে হয় না যে এই মুভিটা স্পয়েল করা পসিবল। আমরা পুরো মুভি নিয়ে কথা বললো। না, ডু ইউ এগ্রি উইথ দ্যাট? আই আই উড লাভ টু এগ্রি উইথ ইট। আমি জানি না আমি অতটা কনফিডেন্টলি এগ্রি করতে পারবো কিনা। আমি অবভিয়াসলি ভিউয়ার হইলে এগ্রি করতে পারতাম, অ্যান্ড আমি আমার যত ফেভারিট মুভি আছে ওগুলোর ক্ষেত্রে আমি মোস্ট অফ দ্য টাইম এগ্রি করি যে এগুলো আসলে স্পয়েল করা যায় না। স্পয়লার নিয়ে আমি একটা ইন্টারেস্টিং আমার টিডবিট ট্রিভিয়া, পিস অফ ট্রিভিয়া বলতে পারি, যে হুম, হুম। আমি ছোটবেলায় যখন কোনো পছন্দের মুভি আমি পাইতাম না, অ্যাক্সেস পাইতাম না, তখন তো ডিভিডি ছিল মোস্টলি, আমার কাছে ইন্টারনেট ছিল না। আর ইন্টারনেট যাদের থাকতো ওখান থেকেও চাইলেই সব মুভি সবসময় পাওয়া যেত না, কারণ এত ওয়াইডলি অ্যাভেলেবল ছিল না, স্পেশালি যেগুলো রাইট। পুরানো মুভি। আর আমি তো মোস্টলি পুরানো মুভি খুঁজে খুঁজে বের করতাম যখন থেকে আসলে সিনেফিলিয়া একদম পেয়ে বসছে আর কি আমাকে। সো ওই সময় আমার একটা বাতিক ছিল যে আমি আমার লিস্ট থেকে, পছন্দের লিস্ট থেকে, যে আচ্ছা এই মুভিগুলো আমি দেখবো, হয়তো আমি কোনো অ্যাক্টরের ফিল্মোগ্রাফি থেকে কালেক্ট করছি এই মুভিগুলোর নাম, অথবা কোনো ডিরেক্টরের ফিল্মোগ্রাফি থেকে কালেক্ট করছি। তো ওই মুভিগুলো আমি গুগলে সার্চ করতাম, ফোনে ফোনে গুগলে সার্চ করে উইকিপিডিয়া পেজে যাইতাম, উইকিপিডিয়া পেজে গিয়ে ওখানকার প্লটে গিয়ে প্লট গুলো পড়ে ফেলতাম, যে আমি জানি এগুলো কখনো আমি দেখতে পারবো না, কারণ এগুলো পাওয়া যায় না, আশপাশে নাই, কোনো টিভির দোকানে নাই। হ্যাঁ। সো প্লট গুলো পড়ে ফেলতাম। তারপরে অবভিয়াসলি যখন 2 3 4 ইয়ার্স ডাউন দ্য লাইন তো সবকিছু অ্যাক্সেসিবল হয়ে গেছে, আমি ওই মুভিগুলো দেখছি আবার, কিন্তু আমার দেখার সময় একবারের জন্য মনে হয় নাই যে আমি তো ওই মুভির গল্প জানি। মানে মুভির গল্প আমার কাছে আসলে প্লট আমার কাছে আসলে রাইট। কখনোই ওরকম ইম্পর্টেন্স রাখে নাই, যে বিশেষ করে মুভি এনজয় করার ক্ষেত্রে। যেমন আমার মনে আছে ডার্ক নাইট রাইজেস যখন বের হয় 2011-তে, প্রবাবলি 11 রাইট। বা 12-তে বের হয়েছে যখন, তো তখন তো হলে আসে নাই, তখন তো রেগুলারলি সবকিছু হলে আসতো না।
স্টার হ্যাঁ, হ্যাঁ। সিনেপ্লেক্সে। স্টার হুম, হুম, হুম। সিনেপ্লেক্সে প্রথম মনে হয় ওয়ার্নার ব্রাদার্স এর মুভি আসছে 2013 সালে, ম্যান অফ স্টিল। এর আগ পর্যন্ত হুম, ওয়ার্নার ব্রাদার্স এর হুম, হুম। মুভি আসে নাই। মার্ভেলের অ্যাভেঞ্জার্স আসছে, বাট ডার্ক নাইট রাইজেস আসতে আসতে আমি দেখছি যে এটা তো হলে দেখার চান্স হবে না। আরো 3 মাস বাকি আছে ভালো প্রিন্ট বের হয়ে আসতে, মানে অবভিয়াসলি ডিভিডি বের হইতে 3 থেকে 4 মাস সময় লাগতো তখন। এখন তো স্ট্রিমিং এর জন্য ক্রিস্টোফার এক নোলানের নিমিষের মানে মধ্যে। ইন্টারস্টেলারটা ফার্স্ট আসছিল, এর আগে কোনোটা মনে হয় আসে নাই। হ্যাঁ, এর আগে কোনো মুভি আসেনি, দ্য ফার্স্ট মুভি। হ্যাঁ, হ্যাঁ। আর তারপরে আইরনিক্যালি বা ইন্টারেস্টিংলি যে এরপরে ক্রিস্টোফার নোলানের যত মুভি বেরিয়েছে সবই আমি প্রথমে হলেই দেখছি, মানে হুম, উই হুম। হ্যাভ বিন ফরচুনেট। সো অফ ওই কোর্স। মুভি আমি বের হওয়ার সাথে সাথে উইকিপিডিয়াতে গিয়ে আমি পুরো প্লট লাইন পড়ে ফেলছি। ওখানে যত টুইস্ট ছিল, যত টার্ন ছিল, লাস্টে ব্যাটম্যান মরে যাচ্ছে, মরে গিয়েও মরতেছে না, এগুলো সব জেনে ফেলছি। আমি কাউকে কিছু বলি নাই, সব জেনে বসে ভাই আছি কোনো লাভ নেই 3 বার ডার্ক ধরে। নাইটের, কোনো লাভ নেই। এটা প্লট পড়লে কোনো কিছু হ্যাঁ, স্পয়েল হবে না, এরকম একটা জিনিস 100 বার দেখা যাবে আরো। হ্যাঁ, তো এখনো আই দেখি। ওয়েটেড পেশেন্টলি ফর ইট ফর 3 মান্থস। তারপরে যখন আসছে, তারপরে আমি আমার ফুল ফ্যামিলি নিয়ে দেখছি। ফুল ফ্যামিলি নিয়ে আলাদা আলাদা দেখছি, মানে আমি প্রথমে নিজে একা দেখছি, নিয়ে আসার সাথে সাথে, ডিভিডি কেনার সাথে সাথে হুম। প্রথমে একা দেখছি, তারপরে ভাইকে নিয়ে দেখছি, তারপরে বোনকে নিয়ে দেখছি, হ্যাঁ, বাপকে নিয়ে দেখছি। সো 2 দিনে 4 বার দেখা হয়ে গেছে আমার, এবং প্রতিবারই আমি আমি নিজে দেখার সময়ও জানতাম প্লট কি, ওদের সাথে দেখার সময় আমি জানতাম প্লট কি। সো ইট ডিড নট রিয়েলি ম্যাটার, মানে ইট ডাজন্ট ইভেন ম্যাটার টুডে। আমি এখনো ডার্ক নাইট রাইজেস দেখি বা ডার্ক নাইট দেখি বা ব্যাটম্যান বিগিনস দেখি, আমার কাছে ওগুলো আসলে কখনোই ম্যাটার করে নাই। বাট তারপরও হচ্ছে এখনো আমি মনে করো কেউ যদি আমার সামনে আমার না দেখা কোনো মুভি নিয়ে ডিসকাস করে ফেলে, আমি আটকায় দিই যে ভাই প্লিজ আর কথা বললেন না, আমি দেখতে চাই। এখন আসলে স্পয়েলড হইতে আর ইচ্ছা করলাম, কারণ ওই ম্যাজিক অফ মুভিস যে ফিলিংটা, ওইটা মনে হয় চলে রাইট, গেছে। ধরে রাখার জন্য প্লটটাও আনস্পয়েলড রাখতে চাই আর কি। রাইট, তো রাইট। গোয়িং হ্যাঁ, ব্যাক টু হ্যাঁ। ইউর কোয়েশ্চেন, যে উৎসব কি অ্যান্টি স্পয়লার কিনা অ্যাজ আ হুম, হুম, মুভি? হুম, সো হুম। আই গেস ইট কাইন্ড অফ ইজ। আই মিন, কেউ যদি তোমাকে বলেও দেয় যে লাস্টে কি হইতে যাচ্ছে, শুধু একটা রেভেলেশন ছাড়া, একটা ক্রুশাল রেভেলেশন ছাড়া, আমার কাছে মনে হয় যে মোস্টলি এটা যদি তোমাকে বিট বাই বিট কেউ বলে দেয়, তারপরে ইউ উডন্ট গেট দি এসেন্স অফ ইট। I mean, you wouldn't get the fun এক্সাক্টলি। of it. দ্য I mean, you wouldn't ইমোশন। get the characters, interactions, you wouldn't get the হুম। emotions. মানে ওইটা দেখলে আই গেস, আর স্পেশালি ইফ ইউ ওয়াচ ইট উইথ আ থিয়েটার প্যাকড অডিয়েন্স, তখন আসলে ওইটার এক্সপিরিয়েন্সটা তো একদমই এক্সপেরিয়েন্সটা আলাদা। আমি জানি না, আমি প্রিটি শিওর দ্য পিপল ইটস উইল ইটস মিস। ভেরি, ভেরি ট্রু। হ্যাঁ, যে যখন ওটিটিতে আসবে, আমাদের 7th অগস্ট ওটিটিতে আসতেছে, ওখানে আচ্ছা। যারা একা দেখবে বা ঘরে বসে দেখবে 2-3 জন মিলে, 250-300 জনের মধ্যে দেখার যে আনন্দ, ওরা তো ওইটা যদি হুম। আগে না দেখে থাকে ফিল করতে পারবে না। আর আগে দেখে থাকলে আই গেস ওইটা গেজ করতে পারবে যে আসলে কতটুকু গ্যাপ আছে ওই এক্সপিরিয়েন্স দুইটার মধ্যে। অফ কোর্স এটা থিয়েটারে যারা দেখলো না, বা যদি 7th অগস্ট আগে যারা হচ্ছে দেখবে না, দের জাস্ট গোনা মিস আ লট অফ থিংস। কারণ পুরা হল একসাথে ইমোশনাল হয়ে যাচ্ছে, পুরা হলের মানুষ কালেকটিভলি একসাথে হাসতেছে। হাসতেছে, রাইট। সো এই কালেকটিভ যে ইমোশনটা ফর 2 আওয়ার্স, মানে এই 2 ঘন্টার অ্যারাউন্ডে পুরা সবাই কালেকটিভলি একই জিনিস ফিল করতেছে, এই জিনিসটা আনআর্থলি একটা ফিলিং। এটা একা একা আসলে সম্ভব না আসলে। হুম। কারণ আর আমরা তো আমার, সবাই ইন্ডিভিজুয়ালি নিজের নিয়ে বিজি থাকি। একসাথে হ্যাঁ, এতগুলা মানুষ সেম জিনিসটা ফিল করা, এটা একটা অন্যরকম জিনিস। স্পেশালি পজিটিভ জিনিস ফিল করা আরকি। রাইট, এক্স্যাক্টলি। ও, পজিটিভিটি নিয়ে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছিল। আমার একটা ঢাকা ইউনিভার্সিটির একটা ফ্রেন্ড আছে, ওর নাম দিশা। তো ও মুভিটা দেখে এসে ও তো খুবই এনথুজিয়াস্টিকলি আমাকে টেক্সট করছে যে উই জাস্ট স দিস মুভি লাস্ট নাইট, আই স ইট উইথ মাই হাজব্যান্ড। তো ও এসে বলল যে আমি একটা জিনিস নোটিস করলাম যে আফটার দ্য মুভি পিপল ওয়ার লিটল বিট নাইসার টু ইচ আদার। মানে ও দেখছে যে দর্শকরা যখন লিফটে ঢুকতেছে, ওখানে ঢোকার আগে মানুষকে আগে লাইনে ঢোকার চান্স দিচ্ছে, একজন একজনের স্ট্রং। দিকে হাসি মুখে তাকায় আছে, কারোর মধ্যে bitterness নাই, মানে for a second, for some seconds or for some minutes there, people probably হিউম্যানিটিটা forgot একটু। to hate each other. হ্যাঁ, probably forgot to hate each other for no রাইট। reason. নট ফর নো রিজন। এফেক্টটা অনেক স্ট্রং ছিল। অফকোর্স Yeah. ফর ভেরি হ্যাঁ, স্পেসিফিক by রিজন। the way, আমি ফর দ্য ফার্স্ট টাইম মানে এত পজিটিভলি আমার মুভি নিয়ে কথা বলতেছি। আমি আসলে এত পজিটিভলি কথা বলার মতো এম্বারেসমেন্ট ফ্রি উইল পাওয়ার পাই না, আজকে প্রথম পাইলাম।
So thank you for that. And thank you for joining. I mean, আমি probably উল্টাপাল্টা কোয়েশ্চেন করতেছি or I'm spiraling, but আমি আসলে অ্যাকচুয়ালি যেটা ফিল করছি ওটাই বলতেছি। So I guess that's why you can feel it Thank too. আমি একদম মানে উৎসব দেখে আসার পরে I don't know আমি কতজনকে টেক্সট করছি, কতজনকে বলছি যে don't make the mistake of not going to the theater. ভাইয়া বলতেছিল, ভাইয়া তো হচ্ছে বাইরে থাকে, তো ভাইয়া বলতেছিল যে কেমন হয়েছে মুভিটা। তো কোন দেশে থাকে? ভাইয়া ফিনল্যান্ডে থাকে। আচ্ছা, তো ওখানেও তো উনি হয়তো কাছাকাছি ছিল না বা দেখার সুযোগ পায় নাই। হ্যাঁ, হ্যাঁ, ওখানেও হ্যাঁ, রিলিজ করছে। পাচ্ছিলাম না। তো ওইদিকে ভাইয়া বলতেছিল যে কেমন হয়েছে, আমি বললাম যে বাবাকে নিয়ে গেছি, বাবার ভিডিও দিলাম। বলে আচ্ছা বাবা মুভি দেখতে গেছে, বাবা তো যায় না, বাবার বেরোয় কি ঘ্যান ঘ্যান করতেছিল যে ভাল লাগে না। আমি বলি না, ফার্স্ট টাইম বাবা বেরোয় হি ওয়াজ ভেরি হ্যাপি, অ্যান্ড বাবা বেরোয় রিভিউ দিচ্ছিল মুভির, বেরোয় বলতেছিল যে বাবা খুব ডিটেইলড রিভিউ দিচ্ছিল বেরোয়, যে কোন কোন জায়গায় তার ভালো লাগছে। লাস্টে যখন সে তার মেয়ের সাথে কথা বলতেছিল, জাহাঙ্গীর জাহিদ হাসান, ওইটা হচ্ছে আমি বাবার সাথে ছিলাম। বাবাকে আমি বলছিলাম, দেখছো কেমনে বললো তার মেয়ে, কেমনে আমাকে কোনোদিন বলছো? আর বাবা তো ইমোশনাল হয়ে গেছে, বলতেছিল যে না, তোমাকে তো এভাবে তো বলি মা, এভাবে বলি না। তো এরকম মানে এই যে যেটা তুমি বললা যে লিফটে সবাই একটু একটু বেশি সুইট হয়ে গেছিল, একটু হেট্রেটটা চলে গেছিল। বাবার ক্ষেত্রেও দেখলাম যে এমনি যে একটা ঘ্যান ঘ্যান গ্রাম্পি একটা ভাব থাকে না, ওটা চলে গেছে। বের হয়ে এসে কার্মাজিয়ান। আমার প্রতি খুবই লাভিং বিহেভ করতেছে, 'cause সে দেখে আসছে মাত্র। তো এটা এফেক্ট How old ফেলছে is he? সবার মধ্যে। How old is he, by the way? ইজ 67। আমাদের পুরো টার্গেট অডিয়েন্স যে একদম, রেঞ্জের মুভি একদম। করে ওই রেঞ্জে আছে একদম। আমি হলে অনেকে আমি ছিল এরকম, এরকম এজের আমি আমাদের মা আমাদের বাবা সিনেমার যে অনেকেই ছিল। প্রডিউসার প্লাস ডিরেক্টর তানিম নূর, উনাকে আমি এবং আমার পার্টনার্স যারা আছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস, রাইটার্স, আমরা সবাই বলি যে আপনি তো আসলে উৎসবে উৎসবের টাকা কামাইতে গিয়ে মানুষের পেনশনের টাকা নিয়ে নিচ্ছেন। কারণ আমাদের টার্গেট অডিয়েন্স মোস্টলি মানে 50+ অডিয়েন্স অনেক বেশি দেখছে। আমি প্রিটি শিওর 50% অডিয়েন্স বয়সে 50 বছরেরও বেশি। হুম, হুম। ট্রু, ট্রু। এটা এটা সত্যি। অ্যান্ড জিনিসটা হচ্ছে যে বাবা তো হচ্ছে লোনলি কাইন্ড অফ, কারণ আম্মু নাই। তো হুম, তাকেও জাহাঙ্গীরের লোনলিনেসটা কিন্তু একটা আমি একভাবে দেখছি, তার কাছে কিন্তু জিনিসটা আরেকভাবে হিট করছে। ইউনো? যে শেষ বয়সের দিকে একা একটা লোক। তো দেয়ার ইজ রাইট। এ লট অফ থিং। এই মুভিটাতে না কোনো কিছু মিসিং নাই আমার কাছে মনে হয়েছে। যে আহ, ও থ্যাংক ইউ ম্যাম। একটা ফ্যামিলির যতগুলা ডিফারেন্ট ডিফারেন্ট এজের মানুষ থাকে, সবাইকে এটা কোনো না কোনো স্পেক্ট থেকে হিট করবে আমার কাছে মনে হয়েছে আর কি। কিন্তু আই হ্যাভ আ লট অফ কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য মুভি। আচ্ছা। সিন্স আইভ গট দ্য রাইটারকে পায় হচ্ছে মানে, কাজ আমরা সবসময় রিডার্স রেসপন্সেই বিজি থাকি, লিটারেচার স্টুডেন্ট আমরা, রিডার্স ইন্টারপ্রিটেশন ছাড়া কিছু করার থাকে না, কারণ অথর তো নাই, অথর তো বলতেছে না সে কি চিন্তা করছে। ইন দিস কেস আই হ্যাভ দ্য রাইটার, সো হ্যাঁ, আমি চান্স পাইছি এখন জিজ্ঞেস বাট করার। দ্যাট সো ডাজন্ট মিন দ্যাট হি উড গিভ এনিথিং অ্যাওয়ে, মানে হোয়াট এভার হি ফিলস ইন হিজ মাইন্ড। ওকে, না মানে I'll ask my questions, but of course you have the মানে freedom not to answer. শুট। ও শুট, ও ও ও হুম। আচ্ছা। না, এমন একটা কান্ট্রিতে থাকি, শুট শুনলে অনেক সময় একটু ও ইয়ে হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, ওকে। ইটস ফাইন, উই আর ইউজড টু ভায়োলেন্স অ্যারাউন্ড হিয়ার। ইয়া, আচ্ছা। সো আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, উৎসব মুভিতে যে ফার্স্টে মানে জাহাঙ্গীরের লাইফে যখন আস্তে আস্তে তিনটা গোস্ট আসা শুরু করে, তিনটা ভূত ডিফারেন্ট ফর্মে আসে, সো জিনিসটা আমার কাছে অনেক সিম্বলিক লাগছে, রাইট? আচ্ছা। মানে ওরা তিনজন আসলে কি রিপ্রেজেন্ট করতেছে, ওদের একটা কমিটির নাম বলে সিজিপিএ। জিনিসটা আমার আচ্ছা, কাছে হ্যাঁ। মজা লাগছে, ইটস ফানি অ্যান্ড অলসো মিনিংফুল। সো ওরা আসতেছে জাহাঙ্গীরের সিজিপিএ ঠিক করার জন্য প্রবাবলি, অ্যান্ড হ্যাঁ, ওরা I'm glad you picked it up. Nobody ও did actually. ওকে, ওকে। সো ওরা আসতেছে ওর লাইফে, ওরা হচ্ছে ওর লাইফটা ঠিক করতে চাচ্ছে, ওরা ওকে হেল্প করতে চাচ্ছে। তো Okay. ওরা কি কি রিপ্রেজেন্ট করতেছে আসলে? আমরা যদি সোসাইটি থেকে দেখি যে হি মেড আ লট অফ মিস্টেক্স, দিস গাই, ওর অনেক রিগ্রেট হুম, আছে লাইফে, রাইট? সো এই রাইট। তিনটা গোস্ট ওর লাইফে এসে ডিফারেন্ট হুম, ডিফারেন্ট সিচুয়েশন থেকে ডিফারেন্ট ডিফারেন্ট টাইম লাইনে ওকে হচ্ছে ওর মেমোরি গুলো হচ্ছে রিপ্লে করাইলো, তারপর হচ্ছে ওর লাইফটা কাইন্ড অফ ঠিক করে দিল, ওকে রাইট একটা ওয়ে দেখাই দিল যে কিভাবে ও রাইট। জিনিসগুলো এখন ফিক্স করতে পারে। সো ওরা কেন এটা করতেছে, ওরা কি রিপ্রেজেন্ট করতেছে আসলে একটা মানুষের লাইফে? হুম। হোয়াট ডাজ দিস মিন? ডু ইউ ওয়ান্না সে এনিথিং অ্যাবাউট দিস? So what do the ghosts represent? তুমিও রাইটার, তুমি খুব ভালো করেই জানো যে লেখার সময়, লেখার আগে অ্যাট লিস্ট কেউ এত কিছু ভেবে লেখে না। সো
আমিও লিখিনি, আমরা কেউই লিখিনি, আমি এবং আমার কো রাইটার যে ছিল সামিউল এবং তানিম ভাই এবং আরেকজন সুষমা সরকার, আমরা কেউই আসলে এটা ভেবে লিখি নাই যে আসলে গোস্ট গুলো কি রিপ্রেজেন্ট করবে, আদার দেন দ্য সুপারফিশিয়াল স্টাফ, যে ওরা ওকে কোন জাহাঙ্গীরকে লাইফের কোন অ্যাসপেক্টটা দেখাবে, এটা বাদে আসলে কোনো কিছু ভেবে লেখা হয় নাই। বাট নাও দ্যাট ইউ মেনশন ইট, সিজিপিএ, সেলিব্রিটি গোস্টস পিস কিপিং অ্যাসোসিয়েশন, যেটা হুম হচ্ছে হুম ওদের গ্রুপ, এই ভূতদের গ্রুপ, যার হুম হুম ইন্টেনশন ওয়াজ টু হুম হিন্ট এট আ পসিবিলিটি হুম যে there are multiple groups of ghosts যারা এই ধরনের জাহাঙ্গীরের মতো মানুষকে গিয়ে সঠিক রাস্তাটা দেখায় দেয়। বাট পিস কিপিং সব শব্দটা খুবই ইন্টারেস্টিং লাগতেছে আমার কাছে, যে আহ, ওরা শান্তি রক্ষী বাহিনী, ওরা শান্তি রক্ষা করে। আসলে কিসের শান্তি রক্ষা করে, কোথাকার শান্তি রক্ষা করে, ওরা কি, আই গেস মনের শান্তি রক্ষা করে এবং একই সাথে সম্পর্কের শান্তি রক্ষা করে। আমি জানি না, যেমন ধরো আহ, কি হয়, most of the things we do that lead to chaos are due to our failure to understand the neutrality of a situation, যে রাইট আমি তোমাকে একটা কিছু বললাম, তুমি আমাকে একটা কিছু বললাম, নাও দেয়ার ইজ আ বল অফ মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যারাউন্ড আস। আমরা আসলে আমাদের স্ট্রিম অফ হুম 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 এক্সপিরিয়েন্সে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সবকিছু এমন ভাবে একটার উপরে আরেকটা ওভারল্যাপড হয়ে থাকে, আমরা আসলে জানি না যে কোনটা আমাদের গ্র্যাসপে আছে, কোনটা আমাদের গ্র্যাসপে নাই। হুম যেমন জাহাঙ্গীরকে প্রথম ভূত রাইট এসে যখন তার পাস্ট দেখায়, জাহাঙ্গীরকে সে দেখাচ্ছে টিভিতে নাটকের আদলে, হুম ওর হুম পাস্টের গল্প দেখাচ্ছে চঞ্চল চৌধুরীর ভূত। সো একটা সময় যখন আমরা দেখি যে জাহাঙ্গীরের বোন অসুস্থ হয়ে গেছিল, জাহাঙ্গীরের বোন কান্নাকাটি করতেছে জাহাঙ্গীরের সাথে, তো তখন জাহাঙ্গীর, বেশ বুড়া জাহাঙ্গীর, ইমোশনাল হয়ে সামনে এগিয়ে এগিয়ে গিয়ে বলে যে আচ্ছা এখানে কি আর কিছুক্ষণ থাকা যাবে না। তখন এই লাইনটা ও মাই তখন গড চঞ্চল এই চৌধুরীর লাইনটা ভূত যখন বলে এই যে না, লাইনটা আসলে বলছে টিভির ভিতরে ইয়া ঢোকার এখতিয়ার নাই। সো মানে ইটস অ্যাকচুয়ালি আউট অফ ইউর গ্রাস্প, কিছু করার নাই। তারপরে ধীরে ধীরে আসলে ওই যে মিডিয়াম গুলা, যে প্রথমে যখন টিভিতে দেখাচ্ছে, তারপরে লার্জার দ্যান লাইফ বিগ স্ক্রিনে দেখাচ্ছে, তারপর থিয়েটারে ফাইনালি ওকে হুম ফিজিক্যালি হুম নিয়ে যাচ্ছে ওই জায়গায়। তো আই গেস এই জার্নিটা একদিক রাইট দিয়ে রাইট খুবই ইন্টারেস্টিং, কারণ ফার্স্ট অফ অল আমরা পাস্ট, প্রেজেন্ট, ফিউচারের মধ্যে মোস্টলি পাস্ট আর প্রেজেন্টই দেখাইছি, ফিউচার দেখাই নাই। কারণ ফিউচার নিয়ে আমরা এমন না যে চিন্তা করি নাই যে আচ্ছা, মানে কারণ ক্রিসমাস ক্যারলের অরিজিনাল সোর্স ম্যাটেরিয়ালে তো ওকে ফিউচারও দেখায় হুম হুম এক্সটেন্সিভলি। একটা ফিউচারের হিন্ট আমরা রাখছি যে ও কিভাবে হুম মারা হুম যাচ্ছে, ওইটা দেখাইছি আমরা। বাট অ্যাপার্ট ফ্রম ইট আমরা পাস্ট আর প্রেজেন্টই দেখাইছি। হ্যাঁ একটা ছিল এটার একটা বড় কারণ হচ্ছে ফিউচার নিয়ে যখন ভাবতে গেছি, ফিউচার সিমস রিয়েলি বোরিং ইমোশনালি স্পিকিং, কারণ আমরা মনে হয় না এই স্পিসিস হিসেবে এখনো ওই ব্যাপারে ইউজ টু হইতে পারছি যে আমাদের নিজেদের ফিউচার আমরা জানতে পারলে ওইটাতে আমরা কিভাবে ইমোশনালি রিয়াক্ট করব, বা হোয়াটস ইস ইউটিলিটি। মানে আমি আমার ফিউচার জেনে গেলাম, রাইট এখন ওইটার ইউটিলিটিটা কি, আমরা কি এমন কিছু করবো যাতে ওই ফিউচার না হয়, সেটা একরকম, সেটা আবার মানে ভিয়ার্স টুয়ার্ডস সায়েন্স ফিকশন। আবার নাকি এমন কিছু করব যাতে ওইটাই হয়। আরো হ্যাঁ, অনেক কিছু একটা চলে পুরা আসে আসলে স্পেস আরেকটা টাইম জিনিস ওপেন কন্টিনিউমে হয় একটা ওখানে পুরা রিপ হুম হয়ে যায়। তো ওই ওই জিনিস করতেই চাই, সো মোস্টলি পাস্ট এন্ড হুম প্রেজেন্টেই থাকতে চাইছি, কারণ ওই যে হোয়াট ডু দে রিপ্রেজেন্ট, হোয়াট ডু দ্য গোস্টস রিপ্রেজেন্ট, দে রিপ্রেজেন্ট আ ডিপ লং সাই। হুম এই মোমেন্টটা রিপ্রেজেন্ট করে, যে ধরো ওই আমাদের রাইট দীর্ঘশ্বাসটা একটা লিভিং ব্রিদিং অ্যানিমাল হয়ে গেছে, একটা অ্যানথ্রোপোমরফাইজড দীর্ঘশ্বাস, এরা হচ্ছে এই তিন ভূত। তো হ্যাঁ, কিছু কিছু দীর্ঘশ্বাস যে জানি যে আমরা কখনোই ওই দীর্ঘশ্বাসটাকে অন্য কিছুতে রূপান্তর করতে পারবো না, কিন্তু কিছু কিছু দীর্ঘশ্বাস আছে যেগুলো আসলে আমাদের নিজেদের ডিনায়ালের জন্য, আমাদের নিজেদের ওই যে ফেইলিয়ার টু আন্ডারস্ট্যান্ড দ্য নিউট্রালিটি অফ আ সিচুয়েশন এর হুম হুম জন্য আমরা আসলে এড়ায় যাই। সো ওইখানেই আসলে ওই জায়গাটাতে ডিফারেন্সিয়েটেড হয়েছে, যে এক জায়গায় যখন চঞ্চল চৌধুরী বলতেছে যে টিভিতে ঢোকার এখতিয়ার নাই, আবার ফাইনালি যখন অপি করিম যাওয়ার আগে বলে যাচ্ছে যে তুমি একটা চান্স পাইছো রিয়েলাইজ করার। হ্যাঁ, ওটা খুবই প্রিটি একটা লাইন, বাট আই গেস তুমি যদি এভাবে ভালো তখন আর কি আর এতটা প্রিচি আর এতটা সিম্পলিস্টিক লাগে না আর কি। বাট অ্যাগেন আমি আসলে এখানে অল ক্রেডিট গোস টু মাই কো রাইটার সামিউল, যে এই দুইটা জিনিস আসলে ওরই ইনকর্পোরেট করা। সো ইয়া। হুম হুম আমি কাইন্ড অফ কাছাকাছি এরকম একটা চিন্তা হ্যাঁ, করছিলাম যে ওরা তো একটা স্পিরিচুয়াল এলিমেন্ট এখানে যেহেতু দিস গাই জাহাঙ্গীর একা ইউনিভার্স ইজ গিভিং হিম অ্যানাদার চান্স ইন আ ওয়ে মানে ওরাও ওরকম আর কি যেটা যে ইউ সেড যে দ্য লং সাই যে না, দীর্ঘশ্বাস আচ্ছা ওইটাই আর এখানে আমি কি একটা খুবই ওই ইন্টারেস্টিং জিনিসটাই আমিও ভাবতেছিলাম হ্যাঁ
পয়েন্ট তুলতে চাই, তুমি কিভাবে ভাবছো কিনা, যে ধরো ক্রিসমাস ক্যারলের মতো যেগুলো নীতি গল্প, স্পেশালি এটা তো আসলে পরে তো ট্রোপ হয়ে গেছে একরকম, যে একজন মানুষ যে হয়তো মোরালি অন দ্য রং সাইড অফ থিংস, এথিক্যালি অন দ্য রং সাইড অফ থিংস, তার কাছে এরকম ইউনিভার্সের তরফ থেকে কোনো একটা বিং পাঠানো হয় বা কোনো একটা ওয়ে দেখায় দেওয়া হয় যেটা থ্রুতেও আসলে ঠিক রাস্তাটায় যাইতে পারে, অ্যাপারেন্টলি ঠিক রাস্তায় যায়। এই ব্যাপারটা তোমার কাছে একটু আনফেয়ার লাগে না, যে হোয়াট ডিড জাহাঙ্গীর ডু টু ডিজার্ভ দিস? মানে ওর ওর কাছেই কাছে, ওর কেন মতো একটা আসে? মানে লোকের ও কাছে ভালো কেন মন্দ হেল্প সেটা আসবে, না, হোয়াট এটাই। ডিড হি ডু টু ডিজার্ভ ইট, মানে ওর কাছে কেন? আরো তো খারাপ মানুষ আছে, আরো অসংখ্য খারাপ মানুষ আছে, আরো ওর চাইতে কম খারাপ বেশি খারাপ সবই আছে, মানে ওয়াই হিম? এই 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 জিনিসটা মাথায় আসে না, আমার খুব মাথায় আসছে, কারণ আমি যখন লিখতে গেছি আমার কাছে খুব মাথায় আসছে যে আচ্ছা ওটা তো একটা গিভেন যে জাহাঙ্গীরের কাছে ভূত আসতেছে বিকজ ইজ দ্য মেইন। It was one of my questions. It was one of my questions, you why him? But since হ্যাঁ, কারণ আমি আমাকেই I'm you're I'm asking, asking you uh, because it's from the perspective of looking at a trope from a certain viewpoint, যে এই ট্রোপটা তো খুবই কমন, ওভারটলি ইউজড, সো এটা আমার কাছে সবসময় ইন্টারেস্টিং লাগে যে ওয়াই দিস গাই, যেমন কারণ অবভিয়াসলি জাহাঙ্গীর তো আসলে একটা প্যাসিভ প্রোটাগনিস্ট, শেষে গিয়ে খুবই অ্যাক্টিভ হয়ে যায়, মানে সেটাও বিকজ অফ এক্সটার্নাল ইনফ্লুয়েন্সেস। ও প্যাসিভ প্রোটাগনিস্ট, এই প্যাসিভ প্রোটাগনিস্টেরই জার্নি right. দেখতে কি মানুষের একটু খটকা লাগে না, নাকি ইটস ফাইন যে সব প্রোটাগনিস্টকে শুরু থেকে অ্যাক্টিভ হইতে হবে না, সবাইকে ওডিসিয়াস হইতে হবে না? I think আমি যখন এই জিনিসগুলো দেখি সিমিলার, এই যে ক্রিসমাস ক্যারলের এই প্রোটাগনিস্ট, তারপরে উৎসবের এই যে একটু ফ্লট ক্যারেক্টার গুলা, যে অনেকগুলা মিস্টেক করে করে আগায় যাচ্ছে যাচ্ছে, কোনো মানে রিমোর্স নাই, এরকম লাগতেছে যে কোনো রিমোর্স নাই, ইটস ওকে এন্ড এভরিথিং। বাট এই যে হ্যাঁ, জায়গাটা, যে ওর চেয়ে খারাপ মানুষও তো আছে, থিং ইজ আসলে কি ওর রিমোর্স নাই? খারাপ মানুষ আসলে গুড ভার্সেস ইভিল, আমরা যদি আমরা গ্রে এরিয়াতে না থাকি, গুড ভার্সেস ইভিলে যাই, পিওর ইভিলের কিন্তু রিমোর্স নাই। কিন্তু জাহাঙ্গীরের মতো ক্যারেক্টার যদি আমরা দেখি, হয়তো লাগতে পারে সামনে যে তার রিমোর্স নাই, কিন্তু যখন ও ট্রাভেল করা শুরু করছিল তখন কিন্তু আস্তে আস্তে আনফোল্ড হয়েছে যে রাইট, ওর ইম্যান্স অ্যামাউন্ট অফ রাইট, রিমোর্স আছে। রাইট, দীর্ঘশ্বাসটা কোত্থেকে আসে? রিমোর্স আছে দেখেই তো। রাইট। ওর ব্যাক অফ দ্য মাইন্ডে তো আছে যে মিস্টেক্স হি মেড, কিভাবে ওর লাইফটা চেঞ্জ হতে পারতো। সো এই যে দীর্ঘশ্বাসটা থেকে যদি এই হেল্পটা ক্রিয়েট হয়, তাহলে ওর ওই রিমোর্স থেকে, ওর ওই লঙ্গিং থেকে, ওর ওই গিল্ট থেকে যে আমি এগুলো না করতাম কি হইতো, রাইট, ওখান থেকে হয়তো লাস্টে ওই হেল্পটা আসছে, লাইক ক্রাই ফর হেল্প এক্স্যাক্টলি। ছিল, সো না, হেল্পও চলে আসছে। একটা জিনিস নিয়ে সবারই কোয়েশ্চেন আছে, আই গেস অনেকেরই, আমার স্পেশালি আমার ওয়াইফও এই কথাটা জিজ্ঞেস করছিল মুভিটা দেখার পরে, যে জাহাঙ্গীর যে রাতারাতি ভালো হয়ে গেল, এটা একটু ড্রাস্টিক না? মানে ও কেন রাতারাতি ভালো হয়ে যাবে? ইউজুয়ালি তো এরকম হয় না, মানে ইটস কমপ্লিটলি ট্রু যে আসলে ওকে রাতারাতি ভালো দেখানোটা হ্যাঁ একটু ড্রাস্টিক আছে, বেশ ড্রাস্টিক আছে, কিন্তু দেন অ্যাগেন ওইটা যদি না করতাম ইট উড বি আ রিয়েলি ডিফারেন্ট মুভি। মানে এমন যদি হয়তো যে ও মানে একদমই রিয়েলিস্টিকলি দেখলে যেটা হয়, আমরা তো কনস্ট্যান্টলি ডিনায়াল মোডে থাকি। হ্যাঁ, তো ওই ডিনায়ালে থাকা একজন রাইট। মানুষকে যদি দেখতে যাইতাম তাহলে আসলে খবর ছিল, মানে ওইটা ওইটা প্রোটাগনিস্ট হিসেবে ইট উড বি এ ভেরি বোরিং প্রোটাগনিস্ট যে সারাক্ষণ ডিনায়ালে আছে। আহ, আবার আরেকটা জিনিস আমার কাছে মনে হয়, ইফ ইউ থিঙ্ক অফ ইট ফ্রম ফ্লিপড পার্সপেক্টিভ, যে জাহাঙ্গীর হয়তো ও এতটাই খাইস্টা, ও আসলে নিজের খাইস্টামিকে ছেড়ে দেওয়ার জন্য একটা জাস্টিফিকেশন নিজের মনের মধ্যে বানায় নিস, যে আমি আসলে সুপার ন্যাচারাল বিংদের থেকে হেল্প পাইছি, মানে ওর আসলে রাইট। নিজেকে ওইটা বুঝাইতে কষ্ট হয়েছে যে ভাই, মানে যেটা আই গেস কাইন্ড অফ ইন্তেখাব দিনারের ওই ডাক্তার বা সাইকোলজিস্ট ওকে বলে, যে আসলে আপনার মনের খাইস্টামি দূর করার জন্য আপনার অবচেতন মন এই ব্যবস্থাটা করছে। That was a funny choice of word. টিচার সাইকিয়াট্রিস্ট হচ্ছে খাইস্টামি ওয়ার্ডটা ইউজ করতেছে এবং এই ইট ওয়াজ জায়গায়। It was আনফরচুনেটলি funny. ইট ওয়াজ ওয়ে মোর ফানি ইন দ্য স্ক্রিপ্ট, আমরা আসলে ওই ফানটা ধরতে পারি নাই, ক্যাপচার করতে পারি নাই, আরো বেশি ফানি ছিল ডিউ টু মেনি রিজনস। ফিল্ম মেকিং খুবই হেক্টিক একটা জার্নি, তো ওটার জন্য আসলে আমাদের ইনফ্যাক্ট আমাদের স্ক্রিপ্টের আমরা 20% শুটই করতে পারি নাই, আরো 20% স্টাফ ছিল যেটা আসলে ওর জার্নিটাকে আর একটু স্মুথ করে, তো ওইটা আসলে আমরা শুটই করতে পারি নাই ফর ডিউ টু লজিস্টিক্যাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিজনস আর কি। আরেকটা বড় বিষয় হচ্ছে কি, এই যে আরেকটু দেখতাম বা একটু ছোট হয়ে গেছে মুভিটা এরকম ফিল হওয়ার আরেকটা কারণ হচ্ছে যে 50 মিনিটে গিয়ে ইন্টারমিশন হয়। আমরা মানে দিস মুভি ওয়াজ নেভার মেড উইথ অ্যান ইন্টারমিশন ইন মাইন্ড।
আমরা কখনোই ভাবি নাই যে এটা 50 মিনিটে গিয়ে একটা বিরতি নিবে, মানুষ বাইরে গিয়ে কফি খাবে, তারপরে ওয়াশরুমে যাবে, জলকেলি করবে, তারপরে ফেরত আসবে, এসে কিছু ফার্মাসিউটিক্যাল কোম্পানির অ্যাড দেখবে, অ্যাড ট্যাড দেখে তারপরে আবার শুরু করবে। এরকম ভাবি নাই, আমরা ভাবছি যে ইউ ওয়াচ দ্য মুভি অ্যাট ওয়ান গো। নষ্ট এক হয়ে যাবে ঘন্টা তাহলে। 53 মিনিট, তুমি 1 ঘন্টা 53 মিনিটে দেখবা, যেটা আসলে হুম, বাইরে হুম, হুম। মানুষ দেখতে পারছে ফরচুনেটলি, কারণ ওখানে তো ইন্টারমিশন নাই। নর্থ আমেরিকায়, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে ওখানে তো ইন্টারমিশন বলতে কিছু নাই। সো ইন্টারমিশনের কালচার তো একটু পিকুলিয়ার। হ্যাঁ, হ্যাঁ। এই মুভিটা কিন্তু এরকম ভাবেই দেখার মতো আসলে। ওয়ান গোতে হ্যাঁ, পুরাপুরি। ইউজুয়ালি 90 মিনিটস, জার্নি ধাম ধাম 100 ধাম ধাম মিনিটস এর করে মুভিগুলো চলতেছে। ওভাবেই ইন্টেনশন থাকে যে একটা বসাই দেখে ফেলবে। আর হ্যাঁ, ধামধাম ধামধাম করে চলে। এটার মোস্ট অফ দ্য ক্রেডিট গোস টু আওয়ার এডিটর সালে সোবানওয়ানি। মানে হি ইজ প্রবাবলি দ্য ফাইনেস্ট এডিটর ইন আওয়ার কান্ট্রি এট দ্য মোমেন্ট, ফাইনেস্ট ফিল্ম এডিটর। সো এই যে স্পেসিংটা, আমি হুম। আমি মেইন স্ট্রিম কোনো বাংলা মুভিতে এরকম মেইন হ্যাঁ, স্ট্রিম ছাড়া অন্য কোনো বাংলা মুভিতে এরকম পেসিং দেখি নাই। মানে আর এত ফাস্ট, মানে পেসিং অনেক ইটস স্মুথ রিয়েলি ছিল। রিয়েলি ও, ফাস্ট। মানে এটা মানে এক মেনশন ঘন্টার করে নেই, মধ্যে বাট অনেক কিছু হয়ে যায় আর কি। হ্যাঁ, হ্যাঁ, মানে খুবই, খুবই স্মুথ ছিল। এটা এমন না যে জাস্ট ফাস্ট চলে গেছে, রাশ না, একদমই রাশ লাগে নাই। এই জিনিসটা না, আই ওয়াজ থিংকিং যে এরকম একটা, মানে ওর পুরা লাইফ ইয়ে করে এত দ্রুত জিনিসটা শেষ হয়ে গেল, জিনিসটা রাশ ফিল হলো না। হুম, এটা কিন্তু এত, মানে ইটস ভেরি রেয়ার যে পেসিং গুলো এত স্মুথ ছিল যে পুরা জার্নিটা শেষ করছে, বাট একবারও মনে হয় না যে এই জায়গায় রাশ করছে, ওই জায়গায় রাশ করছে, বা ঠাস করে এই জায়গায় জাম করে চলে গেছে, ডিডন্ট মেক এনি সেন্স, এরকম লাগে না। দ্য হোল থিং মেড রিয়েলি গুড সেন্স। পুরাটা জিনিসের প্রত্যেকটা একটা ট্রানজিশন গুলো খুবই স্মুথ ছিল একদম। তিনটা গোস্ত তো তিনটা ভাগে ভাগ করছে ওর জিনিসটা। এছাড়াও ওর নিজের, ও যখন ওর ভাইকে ড্রিম দেখতেছিল, তারপরে হচ্ছে দ্য ফার্স্ট গোস্ট চঞ্চল চৌধুরীর এন্ট্রি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস অনেক স্মুথ ছিল। তারপরে ওর ওয়াইফকে দেখা, মানে এভরিথিং, লাস্ট পর্যন্ত ওর মেয়ের সাথে দেখা, একদিন লাস্ট পর্যন্ত সবকিছু খুবই স্মুথ ছিল। ওকে, আমার কাছে এটা ফ্যান্টাস্টিক। আমি লাগছে, মানে রাশ মাইকেল লাগে নাই কিংই আমার কাছে এগ্রি। একদমই। এটা এটা আসলেই, মানে এর মধ্যে আমি যতগুলা বাংলা মুভি দেখছি, মানে আমি দেখছি যে হুম, রাশ লাগছে বলতে মুভি 3 ঘন্টার, কিন্তু মাঝখানে মাঝখানে মনে হুম। হচ্ছে যে কই থেকে কই জাম দিল বুঝলাম না, এরকম লাগছে। না, সত্যি ফ্যান্টাস্টিক। মানে কথা। এগেন, আই বাট কমপ্লিটলি এটাতে লাগে এগ্রি, নাই। কারণ অল ক্রেডিট গোস টু সালে সোভান অনিম, আমার এডিটর। কারণ আর এডিটিং, আমি এই সুযোগে এডিটিং নিয়ে একটু বলতে চাই। মানে এডিটিং এমন, এডিটিং ইজ দ্য জব ইন ফিল্ম মেকিং ওয়ার ইউ গেট ইউর হ্যান্ডস ডার্টি। মানে এটার আর আফসোসের ব্যাপার হচ্ছে যে এটা হুম, হুম। কখনোই অডিয়েন্স আসলে 100% গ্র্যাস্প করতে পারে না আসলে একটা এডিটর কত ভালো কাজ করছে বা কত খারাপ কাজ করছে। মানে আমাদের রাইটারদের একটা সুবিধা অসুবিধা যেটাই বলো, আমাদের ব্ল্যাঙ্ক পেজ থেকে শুরু করতে হয়। মানে আমাদের বিল্ডিং ম্যাটেরিয়াল আমাদের বানায় নিতে হয়। উই হ্যাভ টু বিল্ড দ্য বিল্ডিং ব্লকস বাই আওয়ার হ্যান্ড, তারপরে আমরা বসে ওগুলো সাজাই। কিন্তু এডিটরের কাছে বিল্ডিং ব্লক অলরেডি তুমি দিয়ে দিছো, এখন হুম, ওই হুম। বিল্ডিং ব্লকের ম্যাটেরিয়াল যদি খারাপ হয়ে থাকে, মানে বাজে সিমেন্ট হয়ে থাকে, ওর মধ্যে বাজে ইট হয়ে থাকে, রিফাইন উনি করা লাগে। চাইলেও তো আসলে অনেক ভালো বিল্ডিং বানাইতে পারে না। আমরা আসলে এমন হুম। এমন ভালো কোনো বিল্ডিং ম্যাটেরিয়াল দিতে পারিনি ওনাকে। বাট এই লোক যেটা করছে যে অনেক বড় বিল্ডিং এর ফাউন্ডেশন ছাড়াই বেশ উঁচু একটা বিল্ডিং বানায় দিছে। অত ভালো ফাউন্ডেশন নাই হয়তো, মানে আন্ডার স্ক্রুটিনি অনেক কিছু ভেঙে পড়বে, বাট এট ফার্স্ট গো তোমার কাছে দেখে মনে হবে যে না, মালটা একদম ঠিক আছে, এবং ইউড ইউড ফাইন্ড ইট অ্যাস্থেটিক্যালি প্লেজেন্ট। তো এই কাজটা এই লোক করতে পারছে খুবই দারুণ ভাবে, এবং উনি সবসময় পারে। ইনফ্যাক্ট উনি এডিটিং এ বসার আগেই আসলে ওনার এডিটিং এর কাজ শুরু করে দেয়। মানে উনি স্ক্রিপ্ট পড়েই বলে দিতে পারছে, যে উনি বলে দিছে অলরেডি, মানে আমাদের যখন শুটিং এ যাওয়ার আগেই, যে এই পোর্শনটা দরকার না, এই পোর্শনটা শর্টেন হইতে পারে, এই পোর্শনটা একটু বড় হইতে পারে, এখানে মনে হয় আর একটু ইমোশনাল চার্জ দরকার। এগুলো উনি আগে থেকেই ফিডব্যাক দিয়ে দিছিল, হুম। দেখে আসলে অনেক হেল্পফুল হয়েছে। তারপরেও মানে উনার জন্য একটা হেল ছিল 2 মাসের মধ্যে এটা এডিটিং শেষ করা, এবং উনি 24/7 কাজ করে, উইজ এ ওয়ার্কহলিক। সো ফাইনালি যে এটা শেষ করতে পারছে এবং এটা এত স্মুথ লাগছে হুম, হুম। ট্রানজিশন গুলা, সেটা তো আসলে আনবিলিভেবল স্টাফ। এন্ড তুমি ওটা ফিল করছো, সো অল থ্যাঙ্কস টু হিম। Yeah, I think everyone felt it. So এই যে এই জিনিসটা যে এডিটিং এ হচ্ছে যে কাজটা করছে, so এখান থেকে আমার একটা কোশ্চেন মাথা আসতেছে। সো হুম, মুভিটা তো নন লিনিয়ার। হুম, মুভিটা কিন্তু আগে পিছনে যাচ্ছে, ফার্স্ট প্রেজেন্টে আসতেছে, পাস্টে যাচ্ছে, আবার প্রেজেন্টে আসতেছে, আবার আরো পাস্টে যাচ্ছে মাঝখানে। নন লিনিয়ার ভাবে মুভিটা মুভ করছে। নন লিনিয়ার মুভিতে কিন্তু ট্র্যাক রাখা অনেক অডিয়েন্সের জন্য ডিফিকাল্ট, বাট বাংলাদেশের অডিয়েন্সের জন্য একটা নন লিনিয়ার স্টোরি লাইন এরকম ভাবে হিট করা and সবাই জিনিসটা বুঝতে পারতেছে, এটা আমার কাছে ফার্স্ট মনে হচ্ছে অ্যামেজিং একটা জিনিস। অ্যান্ড
এখানে আরেকটা জিনিস হচ্ছে আমার মানে কিউরিওসিটি যে রাইটিংটাই কি নন লিনিয়ার ছিল, বা রাইটিংটা যদি নন লিনিয়ার রাইটিং যখন ইউ হ্যাড টু ওয়ার্ক উইথ ইট, লাইক ইউ রোড ইট ইন এ নন লিনিয়ার ওয়ে, ওয়াজ ইট ডিফিকাল্ট, চ্যালেঞ্জিং? বিকজ ইউজুয়ালি আমরা তো একটা স্টার্ট রাইট। করি, একটা এন্ডে যায়, একটা রাইজিং অ্যাকশন থাকে, একটা ফলিং অ্যাকশন থাকে। হ্যাঁ, নট এট অল, সো মানে চ্যালেঞ্জিং একদমই ছিল না, কারণ উই জাস্ট ফলো দ্য ইমোশন। হ্যাঁ, স্টোরি লাইনে মেমোরি যেভাবে যেমন কাজ আমাদের করে। নন লিনিয়ার অ্যাসপেক্টটা মোস্টলি স্টোরি লাইনেই ফিগার আউট করা ছিল, মানে স্ক্রিন প্লে লেখার আগেই আমরা জানতাম যে এটা নন লিনিয়ার হতে যাচ্ছে এবং কিভাবে কিভাবে নন লিনিয়ার হতে যাচ্ছে। ইনফ্যাক্ট আমাদের কাছে জিনিসটা নন লিনিয়ার লাগেও নাই, মানে আমরা যখন লিখছি আমাদের কাছে নন লিনিয়ার একদমই লাগে না, কারণ হুম, এরকমই তো হওয়ার কথা। মানে হ্যাঁ, আমরা শুরু করতেছি যে মুভির একদম শুরুর সত্যি পাস্ট কথা। দিয়ে, যে ওর বাচ্চাকাল থেকে শুরু করে ওর অ্যাডোলেসেন্স এবং তারপরে ওর প্রথম প্রেম, সো ওইটা তো ফেয়ারলি লিনিয়ার। হুম, হুম, দেন ইট গেটস কমপ্লিকেটেড। হুম, হুম। কিছু সময় দুই একটা সিনে ওর ফিউচার দেখতেছি, তারপরে আমরা কিছু সময় ওর বিবাহ পরবর্তী জীবন দেখতেছি, তারপরে ওইখান থেকে ওর ওয়াইফের ছেড়ে চলে যাওয়া দেখতেছি, তারপরে আবার এসে প্রেজেন্ট টাইম দেখতেছি। সো ওগুলা না আমরা মোস্টলি ক্যারেক্টারের ইমোশন ফলো করছি, যে আচ্ছা ওর ওই রিয়েলাইজেশনে পৌঁছানোর জন্য ওর সামনে কোন কোন জিনিস আগে আসা উচিত। ডাজন্ট ম্যাটার দ্য টাইম লাইক। ওর এক্স্যাক্টলি। সিগনিফিকেন্ট মেমোরি গুলা। হ্যাঁ, হ্যাঁ, মানে ওর সিগনিফিকেন্ট হুম হুম। মেমোরি গুলা, মেমোরি তো আসলে এভাবেই কাজ করে। আমরা যখন আমাদের লাইফের মোমেন্টস গুলা মনে করি, রাইট। এরকম ভাবেই হয় আসলে। সিগনিফিকেন্ট জায়গা আমরা ছোটবেলায় যাই, সিগনিফিকেন্ট কিছু মেমোরি হঠাৎ করে চলে আসে, আবার আমরা ব্যাক করি এরকম ভাবেই। মানে ইট ওয়াজ এ মেমোরি লেন, মনে হচ্ছে যে জাহাঙ্গীরের একটা মেমোরি লেন দিয়ে আমরা রাইট। ঘুরতেছিলাম ওর লাইফের প্রতিটা এক্স্যাক্টলি। পয়েন্টস। দ্যাটস এ ভেরি গুড। তো এখানে আই হ্যাভ অ্যানাদার কোয়েশ্চেন, দ্যাট ইজ যে ও যখন ওর হুম হুম। ওয়াইফের এডমিট কার্ডটা হাইড, ওয়েন ইউ সেড যে ওর মতো একটা লোকের কাছে হেল্প কেন আসছে, তখন আমার মনে হয় যাচ্ছে ওর মতো মানে কিরকম, লোকটা আসলে কিরকম। সো ও যে ওর ওয়াইফের এডমিট কার্ডটা হ্যাঁ। হাইড করছিল, হিনিয়াস একটা কাজ ছিল জিনিসটা। মানে মেজাজ অ্যাকচুয়ালি খারাপ হয়ে গেছিল ওই জায়গায়। মানে যে হুম হুম। মানে সাম্য যে অ্যাক্টিং করছে ওর ইয়াং ইয়েতে, হি ইজ এ ভেরি হুম। লাইক ফেভারিট অ্যাক্টর, মানে আমার ওকে পছন্দ অনেক। বাট আই থিঙ্ক এটা এই ফার্স্ট টাইম ওর চেহারা দেখে আমার মেজাজটা খারাপ হয়েছে, আর এর আগে ওর চেহারা দেখে আমার কোনো মেজাজ খারাপ হয়নি। So, আমি বলতেছিলাম হলে যে এই ছেলের চেহারা দেখে আমার কখনো মেজাজ খারাপ হয় না, বাট ও এডমিট কার্ডটা হাইড করার পর অ্যাকচুয়ালি মেজাজ খারাপ হয়েছে। এন্ড দেন হিম ট্রাইং টু গ্যাস লাইট হার, যে এটা সেটা হ্যাঁ। হ্যান তেন, তুমি যাবা না। বাট পরে যখন ইট টার্নস আউট যে আসলে ও ভয় পাচ্ছিল যে ওর তো কেউ নাই, ও তো অরফান, তো ওর তো হুম। লাস্ট মানে ওর জীবনে একটা মানুষই আছে, এন্ড যে ভয়টা যে ও যদি রাইট। চলে যায় ওর তো কিছু থাকবে না। তো দুইটা জিনিসই কিন্তু ইট মেক সেন্স। মেয়েটার পাশ থেকে যে ওর যে রাগটা, যে আমার হাজবেন্ড এটা করলো আমার সাথে, ইট মেক সেন্স অফ পারফেক্ট সেন্স। আবার ওর সাইড থেকে যে ও হ্যাঁ। যদি চলে যায় আমাকে ছেড়ে, আমার তো তাহলে সব শেষ, দ্যাট অলসো মেক সেন্স। আসলে হোয়াট আর ইউ সাপোজ টু ফিল, আমরা বুঝবো যে ও একটা ফাজিল, ও যে এই কাজটা করছে, নাকি we should feel sorry for him Well, or you are bad for supposed to him, or question me I about don't these know. things. You are What's supposed your to comment on supposed to this? question yourself about these things. মানে you are not supposed to get the concrete answer. আমি যেমন কয়দিন আগে একটা ফিল্ম গ্রুপে একটা পোস্ট দেখতেছিলাম, একটা মেইল অ্যাপোলজিস্ট, সে এসে পোস্ট করছে জাহাঙ্গীর তো বলছেই ও কেন অ্যাডমিট কার্ড লুকায় রাখছিল, ওর তো আসলে জীবনে অনেক কষ্ট, ওর তো সবাই মরে গেছে হয়, ছেড়ে চলে গেছে নয়, সো কেন হুম। ওকে রেখে জেসমিন তাও বুঝলো না, তো ছেড়ে চলে গেল, এটা তো জেসমিন একদমই ঠিক করে না। এটা ইট হ্যাঁ কুড না, বি এটা একটা ওয়ান পার্সপেক্টিভ, ইয়েস, বাট তো ওইটা তো জেসমিনের ওইটা তো অবভিয়াসলি অবশ্যই ওর চলে যাওয়ার কমেন্ট কথা ওই এরকম ওই একটা পোস্টের ঘটনার কমেন্ট পরে। সেকশনে অনেক মেয়ে এসে বলা শুরু করছে যে ভাই আপনি 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 বুঝেন নাই আসলে, আপনি কখনো বুঝবেন না। কিন্তু আমার কাছে এই জিনিসটাই খুব ইন্টারেস্টিং লাগে, যে মানে ইউ স্টার্ট থিঙ্কিং অফ দিস ক্যারেক্টার্স অ্যাজ লিভিং ব্রিদিং পিপল, যে ওটা আসলে ওর জায়গা থেকে কাজটা ঠিকই করছে, আবার জেসমিন ওর জায়গা থেকে কাজটা ঠিকই করছে। আমি যদি পার্সোনালি দেখি যে কি হয়, আমরা যখন অনেক হুম, হুম, আনফেয়ার সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই, আমরা যখন অনেক ইনজাস্টিস আমাদের কাছে মনে হয় ফেস করে ফেলি, তখন আসলে আমরা স্বাভাবিকভাবেই কিছু জিনিস গ্র্যান্টেড হুম, হুম। ধরে নিই, যে আমার এই খারাপ বিহেভিয়ারটা গ্র্যান্টেড, আমি এই সময় চুপচাপ থাকবো, ইটস গ্র্যান্টেড, আমি মুখের উপরে কাউকে এক্স্যাক্টলি। কিছু বলতে পারবো না কারণ আমি ছোটবেলায় বাবা মাকে ঝগড়া করতে দেখছি, ইটস গ্র্যান্টেড, আমাকে আমি চোখের সামনে কেউ অন্যায় করতেছে তাও ওটা আমি বলবো না কারণ আমি ছোটবেলায় ওই ট্রমার মধ্যে দিয়ে গেছি, বা হয়তো আমি হয়তো ছোটবেলা থেকে অনেক বুলিড এক্স্যাক্টলি। হয়েছি, সো এখন আমি
সবাইকে বুলি করব, বা আমি হয়তো এখন কাউকে ট্রাস্ট করব না, সো ইটস ফাইন, কারণ আমি ওটা ডিজার্ভ করি, আমি অ্যাটলিস্ট অতটুকু ডিজার্ভ করি লাইফ থেকে। বাট লাইফ ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট, অ্যান্ড ইভেন ইফ ইট ডাজন্ট মিন যে তোমার আশপাশের মানুষজন ওটা মেনে নিবে আর কি, সো ইটস ফাইন। আমার কাছে মনে হয়েছে জাহাঙ্গীর মানে ওই জিনিসটা আমার কাছে ওই তো হুম হুম আমার আমার সবচেয়ে প্রিয় লাইন এই মুভির, সবচেয়ে প্রিয় মোমেন্ট হচ্ছে যখন ওল্ডার ওয়াইফ আফসানা মিমির ক্যারেক্টারটা, যিনি জেসমিন, ওল্ড হয়ে যাওয়ার পর যখন দেখা হয় ওদের আবার, তখন জেসমিন যখন বলে যে কাজ মানে অ্যাডমিট কার্ড লুকায় রাখার প্রশ্ন, যে কাজটা তো আপনি মনে হয় ঠান্ডা মাথায় করছিলেন, হুম হুম তখন জাহাঙ্গীর বলে হ্যাঁ কিন্তু সাজাও তো পাইছি যাবজ্জীবন। ওই মোমেন্টটা আমার সবচেয়ে প্রিয় এই মুভির। হুম কারণ আমার কাছে, আমি যখনই আমার পাস্ট কোনো রিগ্রেট আছে যেটা আমি চেঞ্জ করতে পারবো না, আমার কাছে মনে হয় যে আমি ওই রিগ্রেটের কাছে একদম সারা হুম হুম জীবনের জন্য বন্দী হয়ে গেছি, মানে আমার সাজা যাবজ্জীবনেরই হয়েছে, মানে আমি যদি আরো 40 বছর বেঁচেও থাকি তাও লাভ নাই, মানে ওই রিগ্রেট তো কখনো আমি দূর করতে পারবো না, সো ইট ফিলস লাইক আ ক্যাপিটাল পানিশমেন্ট। তার মানে কি এরকম যে প্রত্যেকটা কনভারসেশন, প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে মানে কানেকশন গুলা, ওর সাথে ওর ওয়াইফের লাস্টের কনভারসেশন রেজলিউশন গুলা, ওর সাথে ওর মেয়ের কথাগুলা, এই জায়গাগুলাটা এত র। আমি চিন্তা করতেছিলাম যে এই ক্যারেক্টার গুলার মধ্যে কি ইজ দ্যার এনিওয়্যার যে মানে স্বাধীন হচ্ছে আছে এখানে জাহাঙ্গীরের মধ্যে, আহ স্বাধীনের কোনো অংশ এখানে আছে? জাহাঙ্গীরের মধ্যে স্পেশালি কনভারসেশন সিন গুলোর কথা বললো, ওখানে নট নেসেসারি জাহাঙ্গীরের মধ্যে আছে, বাট আমার কাছে মনে হয় জাহাঙ্গীরের সামনে যে মানুষগুলো বসে বসে আছে ওদের মধ্যে আরো বেশি করে আমি আছি, হুম মানে ওর মেয়ের মধ্যে আমি আছি, ওর ওয়াইফের মধ্যে ফ্র্যাগমেন্টস, আমি আছি। ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার। মানে আমি যখন হুম এটা হুম লিখছি, জেসমিন বলতেছে যে কাজটা তো আপনি ঠান্ডা মাথায় করছিলেন, তো এটা আমার কথা, মানে এই কথা কয়েকজন মানুষ আছে যাদেরকে আমি বলবো লাইফে, বা বলতাম সুযোগ পাইলে, ওরকম রাইট মোমেন্ট হয়তো বলে ফেলতাম যে কাজটা তো তুমি হুম ঠান্ডা মাথায় করছিলে, তাই না? মানে ইউ হুম ইউ হুম নেভার হ্যাড এনি রিগ্রেটস ওভার ইট। আমি আরেকটা জিনিস খেয়াল করছি যে মানে আমাদের ফিকশনাল ওয়ার্ল্ডের ক্যারেক্টার গুলোর অনেক গিল্ট থাকে, অনেক রিগ্রেট থাকে, সামনাসামনি তো মানুষের এত গিল্ট কাজ করে না, আমি আমি খেয়াল করছি, মানে স্পেশালি আমি জানি না এটা হয়তো বাংলাদেশের জন্য স্পেসিফিক, বাট নোবডি রিয়েলি গিভস আ ড্যাম অ্যাবাউট গিল্ট, বাট গিল্ট হুম ইজ আ হুম ভেরি ভেরি স্ট্রং পার্ট অফ মাই লাইফ, সো হুম হুম স্পেশালি নট বিকজ আই হ্যাভ এ লট অফ গিল্ট, আমার কাছে মনে হয় যে ওই শালার তো থাকা উচিত গিল্ট, কিন্তু তারপরেও নাই। তো আমি জেসমিনের ওই সময়ে নিজেকে ফিল করছি জেসমিনের মধ্যে, তারপরে ওই মেয়ের জায়গায় তো আসলে মানে জাহাঙ্গীরের মেয়ের জায়গায় তো আসলে যে কোনো মেয়ে বা যে কোনো ছেলেই তার বাবার সাথে সম্পর্কে ওইটা ফিল করার কথা, বাট হ্যাঁ ওই স্ট্রেঞ্জ রিলেশনশিপস হুম সেগুলোর হুম মধ্যে তো আমি আছি জয়ের মধ্যে আছি, আমি মানে ওর কোনো দোষ নাই, ওর কোনো কিছুতেই কোনো হাত নাই, ওর মা মারা গেছে, ওর বাবা হুম ওকে হুম রেখে চলে গেছে, ও মামা মামির কাছে মানুষ হচ্ছিল, ওইখানে একটা সুন্দর ফ্যামিলি পেয়ে গেছিল, তখন আবার হুট করে ওর বাবা এসে ওকে নিয়ে গেল, ওখানে গিয়ে ওর সৎ মার কাছে মানুষ হয়েছে, ওখানে গিয়ে ও যখন নিজের পছন্দে বিয়ে করছে, ওর সৎ মা ওকে কখনো আপন মনে করতে পারে না, এটা আবার দেশে চলে আসছে, দেশে চলে এসে ও জাহাঙ্গীরের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ট্রাই করছে, ওইটাও পায় না, মানে দেয়ার ক্যান বি অ্যান এন্টায়ার মুভি অ্যাবাউট জয়, সো জয়ের মধ্যে আসলে আমি অনেক আছি। রাইট। এই জিনিসটা যাই হোক, আমি এটার মধ্যে আমার আচ্ছা। অনেক কোয়েশ্চেন আমি অ্যান্সার পেয়ে গেছি। সো দিস থিং, সো এই যে খাইস্টানেসের কথাটা, যে হুম। মানে খাইস্টানেস মানে কি, মানে খাইস্টামি, খাইস্টামি নিয়ে যে কথাটা, মানে আমরা যখন কোনো স্টোরি লিটারেচারে দেখা যায় যে কোনো ক্যারেক্টারের এরকম একটা পজিশনে যাওয়ার পরে আমরা একটা ফেটাল ফ্লো বের করার চেষ্টা করি, শেক্সপিয়ার যেটা বলে হামার্শি আর কি, শেক্সপিয়ারের ইয়েতে। সো জাহাঙ্গীরের ক্ষেত্রে ডু ইউ থিঙ্ক ওর ফেটাল ফ্ল ছিল যে এই খাইস্টামি, এটার জন্যই কি ওর এত কিছু হয়েছে লাইফে, অর ডাজ ইট লাইক সিম্বলাইজ সামথিং এলস? হোয়াট ডাজ ইট সিম্বলাইজ? যে ওকে, যে ওর ক্যারেক্টার আর্কটা যখন দেখি যে মানে খাইস্টামি জিনিসটাকেই বেশি এমফাসাইজ করা হয়েছে, যে কিপটা লোকটা মানে সবার সাথে এরকম করে, দেন একটা লাইন ছিল যে তুমি কিপটামি করতে করতে ভালোবাসার দেওয়ার ক্ষেত্রেও তুমি কিপটামি করলা, এটাই কি ওর আমার ফেটাল মনে ফ্ল হয় ওর বলা যায়? ফেটাল ফ্ল খাইস্টামি না, ইটস জাস্ট অ্যান অফশুট অফ হিজ ফেটাল ফ্লস। মানে খাইস্টামিটাকে, এবং আমি হুম হুম কখনো মানে খাইস্টামিটাকে মানে এখন এই ক্যাপিটালিস্টিক সোসাইটিতে একটু কিপটা এই মানে ইকোনমিতে তো কিপটা হওয়া, খাইস্টামি খাইস্টামি করা করা, এই লাগবে। জিনিসটা মানে 200 বছর আগের একটা নীতি গল্পে যেরকম ভাবে ওয়ার্ক করতো, এখন ওয়ার্ক তেমন একটা করে না আর কি, বিকজ অফ দ্য সোসাইটি উই লিভ ইন, মানে ইটস ওকে টু বি স্পেন্ড। না মানে ইয়ে না, হ্যাঁ ম্যাটেরিয়ালিস্টিক আমি ভাবে বুঝতে না, পারছি, হ্যাঁ মানে ওই যে ওই যে আমি যেটা বললাম, হোয়াট অ্যাবাউট অ্যাজ এ হিউম্যান আমার বিং কাছে মনে ইউর হয়েছে বিং যে খাইস্টা? ওর ফেটাল ফ্লটা ছিল, আমার কাছে যেটা মনে হয়েছে মানে যখন আমি দেখছি যে বিয়ের পরে তো অবভিয়াসলি একটা বেডা মানুষ হয়ে গেছে,
যেটা ঘটছে মানে যেটা আনফর্চুনেটলি মানে আমি আমি যখন লিখছি আমি আর সামিউল মিলে যখন লিখছি আমরা তখন ফিল করি নাই যে পেজেও এত বেডা মানুষ হয়ে যাচ্ছে। স্ক্রিনে দেখার পরে বুঝতে পারছি ও মাই গড বিয়ে করেই বেডা মানুষ হয়ে গেল শালা। তখন জেসমিনের জন্য অনেক খারাপ লাগছে যে শেট ম্যান, এরকম যদি হয় পুরা আসলেই কারো লাইফে কি বাজে ব্যাপার, এত কষ্ট করে আয়োজন করে বিয়ে করলো, অল্প দেখায় ভেবেছিল যে একটা খুবই ইনোসেন্ট একটা ভালোবাসা, পরে হুম দেখলো এই শালা বেডা মানুষ হয়ে গেছে। আমার কাছে মনে হয় বেটা মানুষ হওয়াটা তো হুম হ্যাঁ সব প্রমিস বিফোর ম্যারেজ এন্ড এভরিথিং সব গন লাস্ট হ্যাঁ হ্যাঁ পায়ে গেছি এখন যা এক্স্যাক্টলি ইচ্ছা তাই পেয়ে গেছি পেয়ে গেছি। ওটাই সো বেটা মানুষ হয়ে যাওয়াটা তো আসলে ওর ওর সোসাইটিতে থাকার একটা খুবই জেনারেল কনসিকুয়েন্স। ইউ ডোন্ট নিড এনি মোর এক্সপ্লেনেশন ফর দ্যাট। আর কিন্তু জয়ের ব্যাপারে যে যেমন কিপটামি করতে করতে বাচ্চাটাকে মানে জয়কে আপনি ভালোবাসছেন ও হিসাব করে করে এই কথা যখন বলে আর কি জেসমিন, সো ওই জায়গাটা ইন্টারেস্টিং যে আসলে ও কি হইলো, হুম হুম আসলে ওর প্রবলেম ছিল কি হিজ সেন্স অফ নট হ্যাভিং কন্ট্রোল ওভার হিজ লাইফ। তো যে মুহূর্তে কন্ট্রোল পাইছে ওইটাকে শালা অ্যাবিউজ করে ফেল আমার কাছে মনে হয়েছে। ওর কাছে হুম কখনোই কন্ট্রোল ছিল না মানে যা ঘটছে, ওর বাপ হুম মা মরে হুম গেছে, হুম ওর বোন মরে গেছে, ওর ভাইগনা ভাইগনা ওর বোন মরে গেছে, ওর ভাইগনাকে ওর দুলা ভাই রেখে চলে গেছে। ওর এই কন্ট্রোল ওর ওর আসলে ওই ক্ষমতাও নাই যে ও ভাইগনাকে আবার দুলা ভাইয়ের কাছে পৌঁছায় দিবে, পাঠায় দিবে। কারণ ওর কাছে মনে হচ্ছে যাচ্ছে ফাইন, ভাইগনা তো আমার আপন, রাইট ওকে আমি ছেলের রাইট মতো মানুষ করি, ওকে পাঠায় দিলে কেমন দেখা যায়। So, তারপরে বিয়ের পরে হি স্টার্টেড ফিলিং যে ও ফাইন এবার তো আমার হাতে, এবং ওইটা প্রবাবলি কেম ফ্রম দ্য ফ্যাক্ট যে ওর ওয়াইফকে কন্ট্রোল করতে পারবে এই চিন্তা। সো কন্ট্রোল আসার সাথে সাথে শালা অ্যাবিউজ করে ফেলছে ওইটা। So আমার কাছে ওই হুম জায়গাটা হুম আসলে ওর ফেটাল ফ্ল। হুম বাট এটা এটা মানুষের মধ্যে কিন্তু আমরা দেখি অনেক দিনের পর দিন সেটা মানে ভিকটিম সিচুয়েশনে থাকার পরে ট্রমা গ্রিফ লস সবকিছুর পরে যখন একটা পর্যায়ে লাইফ স্টেবল হয় তারা না পুরোপুরি স্টেবিলিটিটাতে ব্যাক করতে পারে না, দে এন্ড আপ স্যাবোটাজিং দেয়ার লাইফ, তারপরে রাইট নিজেই সেলফ সাবোটাজ করা শুরু করে রিলেশনশিপ গুলা আরো যে ভালো রাইট জিনিসগুলো আছে এগুলো অ্যান্ড এগুলো আমার কিন্তু কাছে মনে দেখি হয় আমরা ইটস রিয়েলি আনফেয়ার টু ইটস রিয়েলি আনফেয়ার টু ইন ইয়োর দিস ওয়েজ। লাভড ওয়ানস অ্যাজ ওয়েল। মানে হুম তুমি হুম এতদিন যেভাবে লাইফ কাটাইছো, তারপর হুট করে রাইট তুমি ভেরি ভেবে নিচ্ছ এখন অন্যভাবে কাটাবা। তো ওই লোকগুলার কি হবে যারা অলরেডি ইউজ টু হয়ে গেছে তোমার একরকম হুম লাইফস্টাইলে বা তোমার একরকম আউটলুকে, ওদের জন্য তো খুবই আনফেয়ার আমার কাছে লাগে। মানে আমি হুম পার্সোনালি হুম ফিল হুম করছি মানে আমার রিলেশনশিপস এর ক্ষেত্রে, মানে আমার আশপাশে ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপস অ্যান্ড ফ্রেন্ডস সবার মধ্যে এটা দেখছি যে সাডেনলি তুমি ডিসাইড করলা যে তোমার এখন অবজেক্টিভ ডিফারেন্ট হয়ে গেছে, ইওর আউটলুক হ্যাজ শিফটেড। তখন ওই মানুষগুলোর কি হবে, ওরা তো অলরেডি ইউজ টু হয়ে গেছিল। হুম হুম হ্যাঁ তুমি কি বলতেছিলে? ওরা তো একটা জিনিস জেনে সাইন আপ করছে। না না এটাই এদিকেই যাচ্ছিলাম যে সবাই তো একটা জিনিস জেনে সাইন আপ করছে, মানে আমি যেটা বলছিলাম যে জাহাঙ্গীরের যেটা হয়েছে যে যে অরফান হওয়া এন্ড এভরিথিং, মানে ট্রমা গ্রিফ লস এগুলোর পরে যেটা হয় মানুষের, যেটা বললাম আর কি, যে মানুষ তারপরে যখন একটা স্টেবিলিটিতে আসে সবকিছু থেকে, সে মনে করে সে হিল করছে বাট আসলে হিল করে না, ওগুলা কিন্তু রয়ে গেছে সাপ্রেসড ইমোশন গুলা, তখন তারা এগুলা দিয়ে হচ্ছে আশেপাশে মানুষজনকে হার্ট করা শুরু করে, চ্যানেল করা শুরু করে উইদাউট হিলিং। জাহাঙ্গীরের স্টোরিটা আমার কাছে মনে হচ্ছে যে, আমার কাছে লাগছে আর কি, যে ও লাস্টে যে ড্রাস্টিকলি চেঞ্জ হয়ে গেছে, ওটার বদলে আমি দেখছি যে ও হিল করছে, আস্তে আস্তে হিল Great. করছে ওর মেমোরি লাইনটা দিয়ে ঘুরতে ঘুরতে। It's great আমার কাছে to মনে হয়েছে আর কি see our পার্সোনালি। movie through your eyes. Thank you. Thank you. আচ্ছা আমি তো অনেক কোশ্চেন জিজ্ঞেস করলাম, আমি অনেক কিছু জিজ্ঞেস করলাম, আতলামি করলাম, বাট লেটস গো টু অ্যানাদার। এখানে হচ্ছে আমি তো টেল মি সামথিং ইউ উইশ, যে মানে সামওয়ান উড আস্ক ইউ, সামওয়ান উড হ্যাভ আস্কড ইউ অ্যাবাউট উৎসব, ইউ ওয়ান্ট টক অ্যাবাউট সামথিং যেটা হচ্ছে কেউ আস্ক করে নাই এখন পর্যন্ত, ও বাট ইউ আচ্ছা, ওয়ান্ট সে সামথিং ভাই অ্যাবাউট ইট। কেমন আছেন, আপনার মন কেমন আছে? Someone asked that question from the আচ্ছা bottom of their এটা কেউ hearts জিজ্ঞেস যে করে না? আসলেই যদি জানতে চাইতো আমি কেমন আছি। না আই এম রিয়েলি কিডিং অবভিয়াসলি। না আমি আসলে আমার নিজের আচ্ছা কাজের ক্ষেত্রে আমি এক্সপেক্টই করি না কেউ আমাকে কোনো কিছু জিজ্ঞেস করবে। আমি আইড রাদার নট টক অ্যাবাউট ইট। তাহলে আমি একটু রিস্ক নিয়ে হ্যাঁ শিওর। নার্ভে হিট করি, হ্যাঁ আমি একটু রিস্ক নিই। যেই কোয়েশ্চেনটা একদম ফার্স্টে আমরা কথা বলতেছিলাম, যে তুমি বলতেছিলে তোমার আব্বু তো চলে গেছে মুভিটা বের হওয়ার আগে, মুভিটা বের হওয়ার পরে তোমার আসলে কেমন লাগছে, হাউ আর ইউ ফিলিং? How am I feeling in terms of what? In terms of not having my father around.
ইন টার্মস অফ যে ও রাইট, এই যে পরিবার ছাড়া ট্যাগলাইনটা দেখা নিষেধ। যে পরিবার ছাড়া দেখা নিষেধ রাইট। and you have a missing member, আই ডোন্ট right? রিয়েলি নো। আমি আসলে ওইভাবে ভাবি নাই। আমি ওই কোয়েশ্চেনটা দেখছি, ওই কোয়েশ্চেনটা মানে আই লেট দ্যাট সিঙ্ক ইন, বাট আমি আর ওটার অ্যান্সার ব্লার্ট আউট করার কোনো হুম। এফোর্টই দিই নাই। আই জাস্ট লেট ইট পাস অ্যাওয়ে। আমি কারণ মানে ইটস কাইন্ড অফ ইটস রিয়েলি হোপলেস টু থিঙ্ক অ্যাবাউট ইট দ্যাট, কারণ ওইটা ভাবলে ওইটার সাথে কিছু স্পেসিফিক মেমোরিজ আছে। যেমন my father really waited for Kaiser level 2 to happen. আমি কাইজার নামে একটা সিরিজ লিখছিলাম ওইটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হুম, তো আমার ওটা খুবই সেকেন্ড সিজন পছন্দ। বের হওয়ার কথা ছিল দ্য নেক্সট ইয়ার, 2022-এ ওইটা বের হয়। 2023-এর যে কোনো একটা সময়, প্রবাবলি কোরবানির ঈদে ওটা বের হওয়ার কথা ছিল। তো ওটা অনেক দূর কথাবার্তা হয়ে যাওয়ার পরে আমরা যে শুটিং এর 3-4 মাস আগে গিয়ে ওটা ক্যান্সেল হয়ে যায়। তো ওটা একটা পুরো স্ক্রিপ্ট লেখা আছে, ওটার পেছনে আমি আর আমাদের এডিটর সালে সোবান অনিম আমরা দুজনে মিলে ওটার স্ক্রিপ্ট লিখছিলাম। তো ওইটার পেছনে আমরা 6-7 মাস অলরেডি স্পেন্ড করে ফেলছিলাম। তো তারপরে ওই 6-7 মাস আমার বাবা খুব ইগারলি অপেক্ষা করেছিল যে ফাইনালি নিশ্চয়ই এটা সেকেন্ড সিজন আসবে। আমি হয়তো পার্সোনালি মুভ হুম। অন করব রাইটিং থেকে, মুভ অন না করলেও অ্যাটলিস্ট এটার পাশাপাশি ডিরেক্টিং শুরু করব আমার নিজের সিরিজ বা মুভি হোয়াট এভার ইট ইজ। সো সেটার জন্য ওয়েট করতেছিল। সো কিছুই হইলো না, মানে হুম। কাইজার বেরোইলো, বাট দেন এগেন আই এম থ্যাঙ্কফুল যে কাইজার বেরোইছিল, কারণ উনি অ্যাটলিস্ট একটা সাকসেস দেখে যেতে পারছে। বাট ওই কাইজার 2 এর জন্য ওয়েট করতে করতে আর তো বেরি হইলো না, তারপর আর কোনো কিছুই বেরোইলো না। তারপরে তো অসুস্থ হয়ে গেল, অসুস্থ হয়ে যাওয়ার পরে তো 1 বছরের মতো স্ট্রাগল করছে, তারপর 1 বছর পরে মারা গেল। তো ওইটা ভাবতে গেলে আমার এটার পিছনে আরো এত ব্যাগেজ আছে। সো এই উৎসব এর সময় যে উনি ছিল না, এটা আসলে ওরকম ভাবে আর ইম্প্যাক্ট করে না। আমার কাছে মনে হয় যে উৎসবের সময় উনি না থাকার চাইতে বরং উনি বেঁচে থাকা অবস্থায় কাইজার 2 বের করতে পারি নাই, ওইটাই একটা আফসোস। মানে ওই কারণে আমি কাইজার 2 সামনে হবে এটা ভাবলেও আরো বিরক্ত লাগে, যে সামনে যদি হয়ও ইট উড বি সো ফাকিং আনফরচুনেট টু সো স্যাড যে এই লোক দেখে যেতে পারে নাই। যে কারণে মনে করো আমি আমি বুঝতে আমি এটা পারছি। থেকে পুরোপুরি দূরে How সরে are যাওয়ার you জন্য doing? আমি এই উৎসব চাইলে আমি আমার বাবাকে ডেডিকেট করতে পারতাম। মানে আমাদের ফিল্মটা 2 জন মানুষকে ডেডিকেট করা হয়েছে। এই 2 জন হচ্ছে আমাদের ডিরেক্টর তানিম নূরের 2 বন্ধু। ওনারা 2 জন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন হুম। গত 2 বছর আগে। আচ্ছা, ওনাদের 2 জনকে আচ্ছা। ডেডিকেট করা হয়েছে, এবং আমি হুম। এক পর্যায়ে ভাবছিলাম যে ওনাদের 2 জনের সাথে আমার বাবাকে ডেডিকেট করে দিই, বিকজ ইটস এ পারফেক্ট মুভি টু ডেডিকেট টু ইয়োর ফাদার। কিন্তু সেটাও করি নাই, Right. কারণ আমার মনে হচ্ছে আচ্ছা লেট দ্যাট মেমোরি স্টে ওয়ার ইট ইজ, আর এটা পাবলিকলি না নাই ভালো। I hear what you're saying. আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড যে তুমি আর কেউ না বুঝলে তুমি খুব ভালো মতোই বুঝতে পারতেছো। I understand, I know how you feel. এই কথার মধ্যে অনেক রকম মিনিং আছে। But when I'm saying I understand, I know how you feel. I really Right. do. তুমি তুমি কি ইউজুয়ালি বাংলা মুভি দেখো হলে গিয়ে? এমন না যে দেখি না, বাট লাস্ট কি দেখছিলে মোটামুটি তুমি ভালো রিভিউ বাংলা দেখলে গেছি বাংলাদেশি দেখে। মুভি হলে গিয়ে? বাট লাস্ট আমি দেখছিলাম মনে হয় তুফান, রাইট? ওটা কেমন তুফান। লাগছিল? হ্যাঁ, মজা পাইছি, হলে মজা পাইছি, ধুমধাম হচ্ছে, মানে ভালোই লাগতেছে। হ্যাঁ, অবশ্যই আমিও প্রচুর মুভি দেখি, সো আমি বলছিলাম এই সিনটা এটার সাথে মিল লাগে, ওটা এটার সাথে মিল লাগে, স্টাফ লাইক দ্যাট, যে আচ্ছা বুঝছি এই সিনটা ওরকম, আচ্ছা হ্যাঁ। বাট আমি থরোলি এনজয় করছি মুভিটা, মজা পাইছি দেখে অনেক, গান টান বাজতেছিল, হইচই, পপকর্ন মুভি, ভালো লাগছে। বাট বের হয়ে চলে আসছে, আর না, আই ডিডন্ট থিঙ্ক অ্যাবাউট টুয়াইস আর কি। এই জন্যই আর কি উৎসবের কথাটা মেনশন করা, যে ডার্ক নাইট রাইজেস এর পড়ে ফেলার পরেও মুভিটা 4বার দেখা হয়েছে। ইন্টারস্টেলার হচ্ছে আমি মনে হয় এরকমই 5-6 বার দেখছি। ভাইয়ার সাথে ভাইয়া আমাকে একবার নিয়ে গেছে, তারপরে ভাইয়া নিজে তো একবার দেখছে, আমার একবার নিয়ে গেছে, আমি আবার গেছি, আবার ফ্রেন্ডদের নিয়ে গেছি। ইন্টারস্টেলার দেখছি বিকজ অনেক কিছু বোঝার, আরো অনেক জিনিস ছিল, সব প্রত্যেকটা বিট বাই বিট বোঝার জন্য পাগল হয়ে গেছিলাম। বাট এই যে ডার্ক নাইট রাইজেস বা হচ্ছে উৎসব ধরনের মুভি বা এরকম কিছু স্পেসিফিক মুভি It থাকে, এমন না feels যেটা সবগুলো so এক জনরার weird মধ্যে পড়ে। to hear you বাট say those এই two names মুভিগুলোর in একটা, one sentence. হ্যাঁ আমি বলবো, আর আমার কোনো সমস্যা নেই বলতে, আমি হচ্ছে এটা এক্সাজারেট করে বলতেছি না, আমি অ্যাকচুয়ালি ফিল করেই বলতেছি। কারণ এই মুভিগুলো হচ্ছে 10 বার দেখার মতন। মন ভালো লাগতেছে না, ও ইউ ওয়ান্না ওয়াচ মুভি, লেটস ওয়াচ উৎসব, চলো দেখি, আবার ভাল লাগতেছে। কারণ আমি দেখা যায় যে ও ভাল লাগতেছে না, নতুন মুভি ছাড়তে ইচ্ছা করতেছে না, আই ওয়ান্ট আ কমফোর্ট মুভি, একটা যেটা আমি অলরেডি জানি, অ্যান্ড খুব ভাল লাগছে, সো আমি মাঝে মাঝে ছেড়ে দিই। আমি
হুম, ইন্টারস্টেলার ছাড়ি না কমফোর্ট মুভি হিসাবে, অফকোর্স এটা ছাড়ি হচ্ছে যখন আমার হুম, ব্রেন ঘাটাঘাটি করা লাগবে তখন, বাট ডার্ক নাইট আমি ছাড়ি। রাইজেস কম, বাট হ্যাঁ ডার্ক নাইট রাইজেস আমি ছাড়ি। রাইজেসটা জোকার। বেনেট, ডার্ক নাইট যেটা আর কি, মানে জোকারের আচ্ছা। যেটা, ওইটা আমি একটু বেশি ছাড়ি। আমার ওটা খুব মজা লাগে। বেন হুম, তো টম হার্ডি আমার পছন্দ, তাই তাই হচ্ছে দেখি। বাট দ্য পয়েন্ট ইজ যে এই মুভিগুলো হচ্ছে এরকম যে এই ধরনের মুভিগুলো স্পয়েল করা যায় না, যেটা আমি উৎসব নিয়ে বলতেছিলাম। স্পয়েল করা যায় না, নো ম্যাটার হাউ মাচ ইউ নো হুম, অ্যাবাউট দিস, ইউ নো বিট বাই বিট। বাট এই যে মেকিং, পেসিং, ইউ টকড অ্যাবাউট এডিটিং, ট্রানজিশন, রাইট, এগুলা তো মেকানিক্যাল স্টাফ। রাইট। এগুলা আমরা ধরলাম মেকানিক্যাল স্টাফ, বাট এই যে ন্যারেশনের ডিটেলিং গুলা, যে ডায়ালগ গুলা, যে ইমোশন গুলা, যখন ও বলতেছিল আমি একটু একটু আরেকটু কিছুক্ষণ থাকি, ওর বোনের সিনের সময়, ওর হুম, হুম, মেয়ের সিনের সময় ও যে ডায়লগ গুলা বলছে, তারপরে ওর ওয়াইফের সাথেও যে কথাগুলা বলছে, তারপরে ওর এক্সপ্রেশন এডমিট কার্ডটা হাইড করার সময়, তারপরে ইমিডিয়েটলি ওর ওয়াইফ যখন বলছে এটা তুমি কেন করলে না, ওর যে গ্যাস লাইটিং শুরু করছে, আমরা খুবই এগুলা দেখি আজকালকার রাইট। বেড়া মানুষের মধ্যে এই কাজটা করতে, যে নিজে ধরা খাইলে তখন আস্তে করে তোমার জন্য তুমি, হ্যাঁ, ইউ মেড মি সবসময় ডু তোমার, ইট, তুমি তোমার কিছু জন্য আমি করতে গেলে করছি। এরকম করো কেন? হ্যাঁ, তোমারে বুঝলাম না প্রোটেক্ট আমি। করার জন্য করছি। এরকম শুরু হয়, হ্যাঁ। আমি কিভাবে বলবো তোমাকে? তুমি বললে যে এরকম ওভার এক্স্যাক্টলি। রিঅ্যাক্ট তো করো। এই কিভাবে জিনিসগুলো বলতাম এত তোমাকে আমি? রিলেটেবল, এগুলো হচ্ছে কমন। এত 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 বিগ ডিল বানানোর কেস বলতে হ্যাঁ, তোমারে বলতে পারি নাই কারণ তুমি যে কিন্তু তুমি এরকম বললেই করবে এই ওরকম জন্য, করবে। এই টাইপের স্টাফ। এগুলো একদম এত রিলেটেবল, মানে হুম। ডে টু ডে লাইফে আমরা যেমন কথা বলি ওরকমই ছিল। সো এই জন্য বললাম আর কি যে দিস ইজ এ থ্যাংক মুভি ইউ। ইউ ক্যান গো টু এগেন এন্ড এগেন, সো হাম্বল। ওয়াচ এগেন এন্ড এগেন, এটাই আর কি। সো ইউ আর সেইং সামথিং, যে কোন একটা, ওই যে খাইস্টামের কথা ইউ আর সেইং, যে এই জায়গায় হচ্ছে লেখার সময় এটা আরো ফানি ছিল, বাট পরে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করি নাই। সো এরকম কি হুম। কোনো আরো মোমেন্টস আছে যেখানে হচ্ছে লেখার সময় ইউ ফেল যে এটা লিখে দেই বা এই ডায়লগটা দেই, বাট দেন ইটস গনা গো টু আ ম্যাস অডিয়েন্স অফ বাংলাদেশ, ওকে, we felt a এরকম bit scared, না এটা দেওয়া যাবে না। কোনো কিছু ছিল কিনা এরকম মনে পড়ে না। মানে মাস অডিয়েন্সের কাছে যাবে, ম্যাস অডিয়েন্স এটা অ্যাপিল করবে কিনা ওই ডায়লগে, এইরকম কথা ভেবে আসলে কোনো কিছু বাদ দেয়া হয় নাই। মানে আমি আমি মনে করতে পারি না, কারণ এটা সবসময় মানে ফ্রম দ্য গেট গো হুম হুম। এই ব্যাপারে সচেতন আমরা ছিলাম যে এটা শেষ পর্যন্ত ফ্যামিলি ফ্রেন্ডলি মুভি হইতে হবে। সো স্ক্রিন রাইটিং এর ক্ষেত্রে হ্যাঁ, সচেতন থাকা, হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড যে সচেতন ছিলা। কিন্তু কথা হচ্ছে যে রাইটার এক্স্যাক্টলি, যখন এক্স্যাক্টলি, লিখে আমি তখন আই কিন্তু অনেক ক্যারেক্টার কমপ্লিটলি টেক আন্ডারস্ট্যান্ড। ওভার করে। সো এইখানে আমি একটু বলি, ক্যারেক্টারের এখানে ফার্স্ট অফ অল হচ্ছে যে হুম, স্ক্রিন রাইটিংটা, হুম, হুম, স্ক্রিন রাইটিং ইটসেলফ ইটস রিয়েলি টেকনিক্যাল। আমরা আমরা নিজেদের মধ্যে বলা বলি করি যে ইফ রাইটিং ইজ অ্যান আর্ট ফর্ম দেন স্ক্রিন রাইটিং ইজ সোশ্যাল সায়েন্স। মানে দে লুক সিমিলার বাট দে আর নট দ্য সেম। মানে প্রবলেমটা যেটা হয় যে আমি যখন কোনো সিন লিখতেছি, কথার কথা দুইজন ক্যারেক্টার কথা বলতেছে, ওদের ব্যাক স্টোরি আমি জানি, ওরা কি কারণে কথা বলতেছে সেটা আমি জানি, এবং সিনের মোটিভেশন কি সেটাও আমি জানি। তখন যেটা হয় যে আমি প্রথমে হুম, হুম, ওই সিনটা নিজের মাথায় দেখি, মানে আমি ওয়েট করি যে কখন ওই সিনটা আমার মাথায় আসবে। মানে হুম, জোর করে দেখতে চাইলে ভালো হয় না, তো আমি ওয়েট করতে থাকি, তো ওইটার জন্য অনেক সময় লেগে যায়। কারণ আমি নিজে অতটা করিতকর্মা না, আমি খুবই অলসের চেয়ে বড় কথা আমি খুবই প্রোক্রাস্টিনেট করি। এমন না যে আমি অন্য কিছু করে সময় কাটাই, আমি শুয়ে থাকি বা বসে থাকি, খালি ভাবতেছি ভাবতেছি ভাবতেছি, অন্য কিছু একটা ভাবতেছি, হুট করে সিনটা আসলো। তো তখন আসার পরে আমি ওই সিন শেষ পর্যন্ত দেখতে পাইলাম। তো তখন হয়তো আমি অনেক কিছু দেখছি যেটা হুম, হুম, ওই স্পেসিফিক্যালি ওই মুভির জন্য না আসলে, কিন্তু আমি দেখে ফেলছি আমার ক্যারেক্টার গুলো আমাকে ওই জায়গায় নিয়ে গেছে। তো তারপরে যখন আমি লিখতে বসি, আমি হাতে কলমে লিখি, মানে কলমে খাতায় লিখি। তো প্রথমে খাতা কলমে লিখতে গিয়ে, তো তখন আমি প্রথমে ফ্লোতে যেটা আসতে থাকে লিখতে থাকি, তো আমি প্রথমে ব্রেইনেই আসলে এডিট করে ফেলি যে আচ্ছা এটা তো এই মুভিতে হবে না, এই এই জায়গায় যাবে না। তো ওই জায়গাতে খুব টেকনিক্যাল থাকে জিনিসটা। মানে রাইট, অবভিয়াসলি মানে আমি লং হ্যান্ডে আমি উপন্যাসও লিখছি, ছোট গল্পও লিখছি, ওগুলাতে যেমন ওই ওই বাধাটা কাজ করে না। কিন্তু আমি যদি হুম, হুম, প্রফেশনালি স্ক্রিন রাইটিং করি, তো ওই কারণে স্ক্রিন প্লে লিখতে গেলে এই টেকনিক্যালিটিটা চলে আসে, যে আমি ব্রেইন থেকে পেজে আনার সময় আমি একবার এডিট করি, তারপরে পেজ থেকে আবার টাইপ করতে যাওয়ার সময় আরেকবার এডিট করে ফেলি। সো ওই জায়গা থেকে ব্যাপারটা খুবই টেকনিক্যাল। আবার একই সাথে ইমোশনটা, মানে ইট টেক্স প্র্যাকটিস, যে ওইটা করতে গেলে যাতে আবার ইমোশনটা হারায় না যায়, অর্গানিক ফ্লেভারটা যাতে হারায় হুম, না যায়। সো ওইটার জন্য যেটা করতে রাইট, হয় যে মানে ইউ ইউ হ্যাভ টু ট্রাস্ট ইউর ইডিওসিনক্রেসিস, যে আমি এই জিনিসটা ফিল করছি, এটা এই জায়গায় হয়তো রাইট না, বাট তারপরও আই জাস্ট ফিল লাইক ইট
ফিটস ইন ট্রাস্ট দ্যাট ফিলিং। তো এটা ভেবে ওটা যেমন এটা, যেমন ধরো জাহাঙ্গীরের সাথে জাহাঙ্গীরের মেয়ের সিনে একটা স্পেসিফিক জায়গায় হুম হুম যখন ওর মেয়ে খুবই ইমোশনাল একটা মোমেন্ট, মানে অলরেডি ওরা অনেক কিছু কনফেস করে ফেলছে বাপ বেটি দুজনেই, হুট করে জাহাঙ্গীরই বলে বসে যে আসলে মা কি বলবো বুঝতেছি না, আজকে জীবনে প্রথমবারের মতো বাবা হইলাম। তো তো এটা মানে ইট ইট বাবা গেটস হলো, হ্যাঁ। হিউজ লাফটার ফ্রম দি অডিয়েন্স। এটা এক্সপেক্টেড ছিল না। মানে আমি একদম এক্সপেক্ট করি নাই যে রাইট। দিস উড সামহাউ ইনসাইট লাফটার, কিন্তু ওটা করে। বাট একই সাথে আমি জানতাম যে ইটস এ ভেরি আনইউজুয়াল লাইন, ইটস এ ভেরি আনইউজুয়াল থিং টু সে টু ইয়োর এস্ট্রেঞ্জড ডটার অর ইয়োর ডটার দ্যাট ইউর মিটিং ফর দ্য ফার্স্ট টাইম। বাট এটা আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ সামথিং জাহাঙ্গীর উড সে, দিস ইজ সামথিং আই উড সে। তা আমার কাছে ওইটা লিখতে গিয়ে চলে আসছে, আমি রেখে দিছি, এবং এটা হুম। হয়তো আমার ওই মোমেন্টের ইমোশনটাকে সার্ভও করতেছে না, তারপরও আমার কাছে মনে হয়েছে যে না, ইট শুড বি দেয়ার। তো ওটা ট্রাস্ট করে রেখে দিছি। হ্যাঁ, আমি ওভার ইন্ডালজেন্ট হয়ে গিয়ে অনেক সময় অনেক কিছুই রেখে দিই, যেটা আসলে চেক এন্ড ব্যালেন্সের জন্য আমার আশপাশে আমার কোলাবোরেটররা থাকে। মানে অবভিয়াসলি আরো অনেক কিছু ছিল যেগুলো আমাদের এডিটর অনিম ভাই উনি ফেলে দিছেন, আর অনেক কিছু ছিল যেগুলো হয়তো আমার আমার কো রাইটার সে হয়তো বাদ দিয়ে দিছে, আমার ডিরেক্টর বুঝতে পারছে। এন্ড ইটস অল ফর দ্য বেটার অফ দ্য প্রজেক্ট, বেটারমেন্ট অফ দ্য প্রজেক্ট। সো আমি হচ্ছে আর বেশি গুতাবো না, অনেক গুতাইতেছি। বাট গুতানো নিয়ে একটা লাস্ট জিনিস আমার জিজ্ঞেস করার আছে, আবার জাস্ট গুতানো থিং। সো থিং ইজ, উৎসব মুভিটা যে বারবার আমরা একটা জিনিস ফিরে আসতেছি, ইটস ডিফারেন্ট ফ্রম আমাদের মেইন স্ট্রিম বাংলাদেশি মুভি। কোনো আইটেম সং নাই, মারামারি নাই, ভায়োলেন্স নাই, শুটিং নাই, ড্রাগস নাই, কিছু নাই। ইটস আ ভেরি পিওরলি একটা উৎসব মুভি। কি বলবো, মানে মানুষের লাইফ নিয়ে খুব সুন্দর করে করা একটা মুভি। বাট এরকম কি হয়েছে যে যেভাবে আমি ফিল করতেছি, যেভাবে আমি বলতেছি যে আমার কতটুকু ভালো লাগছে, বাট এটার অপোজিটটা কি হয়েছে? ডিড ইউ ফিল ফ্রম সামওয়ান যে হচ্ছে খুব ক্রিয়েটিভ, সে বলতেছে যে এই মুভিটা এত হিট কেন করতেছে, বা এটা সে ক্রিয়েটিভিটির মধ্যে ফালাচ্ছে না, বা এটা ব্লকবাস্টার হওয়ার পিছনে সে কোনো রিজন দেখতেছে না, বা জেলাসি, এই ধরনের কোনো এনকাউন্টার কি করতে হয়েছে তোমার দ্যাটস আ ভেরি মুভিটা গুড এত কোয়েশ্চেন। সাফল্য পাওয়ার পরে? এরকম এনকাউন্টার ইন্টারেস্টিংলি আমার সাফল্য পাওয়ার পরে করতে হয় নাই। ইনফ্যাক্ট এটা বানানোর আগেই তো অনেকবার করতে হয়েছে। অনেকবার আমার এবং বিশেষ করে আমার যে ডিরেক্টর তানিম ভাই উনার করতে হয়েছে, এবং বানানোর সময়ও, যখন বানানো হচ্ছে তখনও আসলে এই ধরনের নেগেটিভিটি ফেস করতে হয়েছে। আমি একেবারেই ওনাদেরকে, যারা এই ধরনের নেগেটিভিটি কনভে করছে, তাদেরকে একেবারেই আমি কোনো ধরনের আই হোল্ড নো গ্রাজ এগেনস্ট দেম, কারণ আমি মোস্ট অফ দ্য টাইম তাদের সাথে এগ্রি করি। যেমন আমাদের মুভিটা হয়তো টেকনিক্যালি অনেক, বিশেষ করে যারা মানে সিনেমা এবং সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স বলতে, সিনেম্যাটিক ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ বলতে যেটা বুঝে, তো সেই জায়গায় হয়তো আমরা ওই এক্সপেকটেশন মিট করতে পারি নাই, এবং সেটা ভেরি মাচ আন্ডারস্ট্যান্ডেবল। অ্যান্ড আমি অ্যাগ্রি করি একরকম যে হ্যাঁ, আমরা ওটা পারি নাই। আবার এই এই ধরনের গল্প, এই গল্পটার ক্ষেত্রে স্পেসিফিক্যালি যেটা হয়েছে যে ইটস এ ভেরি সিম্পল স্টোরি, গুড স্টোরি, ওয়েল টোল্ড, এইভাবে ভেবেই লেখা, এইভাবে ভেবেই বানানো, কিন্তু এটার যে জায়গাটার সাথে মানুষ কানেক্ট করতে পারবে ওটা এত বেশি ইনট্যাঞ্জিবল, আনলেস ইউ হ্যাভ গন হুম। থ্রু দোজ এক্সপিরিয়েন্সেস। এটা বোঝানোটা খুবই টাফ হয়ে গেছিল আমাদের জন্য, মানে মুক্তির আগে এবং ওই বানানোর সময়। মানে ওকে। আমি যেটা ফিল করতে পারতেছিলাম, আমার হুম ডিরেক্টর হুম যেটা ফিল করতে পারতেছে, সেটা অনেকেই পারে নাই। কিন্তু তার মানে এটা না যে আমি পুরো কনফিডেন্ট ছিলাম, মানে আমিও বানানোর অনেক স্টেজেই, মানে ফিল্ম মেকিং এর অনেক স্টেজে আমিও হাল ছেড়ে দিছিলাম ভেতরে ভেতরে, যে আচ্ছা জিনিসটা আসলে হচ্ছে না, মানে এটার যে পোটেনশিয়াল ছিল ওই জায়গায় রিচ করতে পারতেছি না। এবং আমরা আসলে বেশিরভাগ মুভির ক্ষেত্রে বা সিরিজের ক্ষেত্রে এই এক্সপিরিয়েন্সই হয় যে দ্য মুভি দ্যাট ইউ সি ইন ইউর মাইন্ডস আই, ওইটার 50% তো আসলে স্ক্রিনে আসে না। হুম হুম কিন্তু এটার ক্ষেত্রে যেটা হয়েছিল যে এটা এটা এত হুম হুম নতুন হুম, একটা দ্যাটস এক্সপিরিয়েন্স ট্রু। ছিল, বিকজ ইটস আ মুভি অ্যান্ড ইটস আ ফ্যামিলি এন্টারটেইনার অ্যান্ড ইটস সামথিং আনলাইক হোয়াট এভার ইজ কামিং আউট রাইট নাও ইন বাংলাদেশ ইন্ডাস্ট্রি। সো ওই জায়গা থেকে আমরা আসলে কোনো রেফারেন্স পয়েন্টও পাচ্ছি না, কিছুই পাচ্ছি না। কিন্তু তারপর আমি পার্সোনালি অনেক জায়গাতেই স্যাটিসফাইড ছিলাম না। আমি শিওর আমার ডিরেক্টর অনেক জায়গায় স্যাটিসফাইড ছিল না, এখনো হুম না। হুম কিন্তু তারপরও আমার কাছে যেটা মনে হচ্ছে যে ফাইনালি এটার যে এসেন্স, যে ইটস এ গুড স্টোরি, ওয়েল টোল্ড, আর ইটস এ নো হোলস বার্ড,
নো ফ্রিলস স্টোরি টেলিং জার্নি, আর কিছু না, যে মানুষজন কথা বলতেছে, ইন্টারঅ্যাক্ট করতেছে, উই গেট টু নো আ বাঞ্চ অফ ক্যারেক্টার্স, দ্যাটস অ্যাবাউট ইট। এখানে আর কোনো কিছু নাই। ওইটা আসলে মানুষের কাছে পৌঁছাইতে পারছে। আর সেটার জন্য আসলে যেসব জিনিস ওয়েল মিনিং ছিল, যে ওই যে একটা লাইন আছে না, নিয়ত ঠিক থাকলে মানুষ নিজেকে বদলানোর জন্য এক রাতই যথেষ্ট, ওই জাহাঙ্গীরের কথা ভেবে বলে আর কি। সো নিয়ত ঠিক হ্যাঁ, থাকলে মুভি হিট হওয়ার জন্য একটা ভালো গল্প এবং হ্যাঁ, হ্যাঁ। দুর্দান্ত কিছু অভিনয় যথেষ্ট আর কি, ওইরকম আর কি একটা ব্যাপার। That's true, but I don't agree with the thing you said যে cinematic experience আমরা দিতে পারি নাই। I mean, what is cinematic experience? কারণ হ্যাঁ, এক এক সিনেমার তো বাট এক এক জনরার আমি মধ্যে পড়ে। তো আমি খুবই টেকনিক্যাল তাই না? জায়গা এটা তো থেকে বলতেছি কথাটা, হুম, মানে এটা হুম, হুম। নট নেসেসারিলি যে, এবং আমি প্রিটি শিওর আচ্ছা, আচ্ছা। 95% অফ দ্য অডিয়েন্স ডিড নট মাইন্ড, এবং আমার অনেক কিছু অডিয়েন্স আছে যারা মানে টেকনিক্যালি ওইসব ব্যাপারে অবগত, দে আর ভেরি মাচ অ্যাওয়্যার অফ হোয়াট গোজ ইন টু দ্য ফিল্ম মেকিং হুম, অ্যাপারেটাস। সো ওই জন্য ওনারা অনেক কিছু ধরতে পারছে, যেগুলো আমি এখন বলতে হুম, চাই হুম। না, মানে বললে ইট উড বি ডিমিনিং অর বিলিটলিং দ্য ক্রাফটসম্যান হু ওয়ার্কড অন দ্যাট অ্যাসপেক্ট। সো ওগুলা নিয়ে না বলি, বাট অনেক অডিয়েন্স, কিছু অডিয়েন্স মেম্বার, অনেক না, ওকে। হোপফুলি নেগেটিভ ক্রিটিসিজম গুলো আরো আসবে যখন ওটিটিতে রিলিজ পাবে। অনেকেই আছে যারা হলে দেখার সুযোগ পায় নাই, এবং আই ওয়েলকাম দোস, মানে আমি চাইও এটা হওয়া উচিত। এবং আমি জানি যে এই নেগেটিভ ক্রিটিসিজম আসলে এই মুভির এত ভক্ত হয়ে গেছে যে ওই ওই লোক বা ওই মহিলার পোস্টের নিচে গিয়ে ওরাই এই মুভিকে করবে। বাট আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ক্রিটিসিজম ভ্যালিড, এবং এগুলো হ্যাঁ, আরো এনাফ। বেশি বেশি হুম। আসা উচিত। আমার নিজের অনেক ক্রিটিসিজম আছে, আমার নিজের অনেক লিমিটেশনস আছে এটার মধ্যে, বাট এগেন মানে একটা ভালো জিনিস ভালোভাবে চলতে দেওয়া, এটার মধ্যে নাক না গলানোই ভালো। মানুষ তো ক্রিটিসিজম করবে, সবকিছুরই দুই সাইডের কথাবার্তা আসবে, দ্যাটস নর্মাল। বাট সমস্যা নেই, না, আমরা আছি ডিফেন্ড করার জন্য, ডিফেন্ড ডিফেন্ড দেওয়ার জন্য। না করলে সমস্যা নেই, মানে ইটস ফাইন। আর্মি মানে আমি নিজে, না, ডিফেন্ড এরকম না যে রাইট, ডিফেন্ড নিজের রাইট, স্বার্থে করব, টু নিজের মেক স্বার্থে, ইট it's সিম a লাইক নিজের যে স্বার্থে না, ইউ করা, আর অন কারণ দ্য রাইট, যে তুমি, তোমার যেহেতু এত ভালো লাগছে, তুমি হলে দেখে কান্নাকাটি করছো, সো আসলে তোমার ডিফেন্ড করতেই হবে, কিছু করার নাই। আরেকটা জিনিস এত ভালো লাগছে আমার, এত ইমোশনাল রাইট, একটা জিনিস নিয়ে তুমি যা তা বলতে এক্স্যাক্টলি, পারবা না, তো এক্স্যাক্টলি। তো নিজের এটা আমার স্বার্থে কাছে খুবই ডিফেন্ড ভালো করবো। লাগে, এন্ড ইটস এ লিভিং ওইটাই। ব্রিদিং থিং, মানে এটা মানে ওয়ান্স ইটস আউট দেয়ার ইউ হ্যাভ নো কন্ট্রোল ওভার ইট। আই এম টকিং অ্যাবাউট দ্য ফিল্ম অবভিয়াসলি। সো এটা ভাবতেও ভালো লাগে যে রাইট। মানুষজন এটাকে এমন ভাবে আগলে রাখে আর কি, নিজের নিজের স্বার্থে, নিজের ভালো লাগার স্বার্থে। বাট আর এটা র ইমোশন গুলা নিয়ে আসলে আমার কিছু বলার, মানে র ইমোশন গুলা আমি আমার কখনো, আমি শিওর যে ডিফেন্ড করতে হবে না, মানে দ্য রনেস অফ দ্য ইমোশনস, ওইটা ওইটা আই গেস তোমার হুম। মুভির টেকনিক্যাল অ্যাসপেক্ট ভালো না লাগলেও তোমার স্বীকার করতেই হবে যে ইটস দেয়ার। ট্রু, ট্রু। এটা ওই যে ইয়ার মতো, ওই যে ডেড পোয়েট সোসাইটিতে রবিন উইলিয়ামস একটা লাইন ছিল না যে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, এগুলো দিজ আর নেসেসারি ফর লাইফ, বাট আর্ট, লিটারেচার, রাইট, দিজ আর রাইট, দ্য থিংস রাইট, উই লিভ রাইট, ফর। রাইট। সো ওটাই বললাম আর কি, মন থেকে সব ডিফেন্স বলুক আর সবকিছু মন থেকে আসবে, কারণ ওটা যখন দেখছি, দ্য থিং ইজ আমরা লাইফের বিভিন্ন পয়েন্টে ওই ফিল এ লাইভ। হ্যাঁ, আমরা তো বেশিরভাগ সময় ডেড 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 ফিল করে পড়ে থাকি, এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে ভুগি অনেক কিছু, বাট দেয়ার আর মোমেন্টস যেগুলো আছে ব্লেসিং হিসাবে আসে, উই ফিল এ লাইভ ওই মোমেন্ট গুলাতে। ওই এই মুভিটা হলে দেখার সময় এরকম একটা মোমেন্ট ছিল, এই সময়টার জন্য উই অল ফেল্ট এ লাইভ। এটা তো কাউরে দিব না ঝামেলা করতে। এটা তো ঝামেলা করতে আসলে এটা তো ধরবই। থ্যাংক ইউ ম্যান, সো থ্যাংক ইউ ফর দ্যাটস দ্য থিং। our movie তো through your very particular lens. No, my pleasure and thank you. মানে দ্য হোল টিম অফ কোর্স, আমি সবাইকে সবাইকে থ্যাংক ইউ জানাই যে এরকম একটা জিনিস দেওয়ার জন্য আমাদেরকে। মানে কি বলবো, মানে এই যে একটা হোপলেসনেস ক্রিয়েট হচ্ছিল বাংলাদেশে মিডিয়া ইন্ডাস্ট্রিতে, হচ্ছে না খালি একরকম জিনিস হচ্ছে, তার মধ্যে যে যে একটা ডাইমেনশন চেঞ্জ হলো, একটা মাত্রা চেঞ্জ হয়ে গেল এই মুভিটা। আই থিঙ্ক অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে মুভিটার পর, আর অনেকে এনকারেজড ফিল করবে, যে মনে করবে না যে এরকম না বানালেই হবে না, ভালো জিনিস বানাইলে আসলে Right. ভালো I জিনিসই really হবে। hope so that it keeps on, the trend continues. But then again, আমি জানি না আসলে কতজন মানুষ would jump on this bandwagon. I really hope people do. Next হুম, হুম। ঈদে, তারপরে অন্য যে কোনো ওকেশনে আমি দেখতে চাই যে বাংলাদেশে আমাদের ইন্ডাস্ট্রিতে আরো বেশি লাইট হার্টেড or ড্রামা মুভি আসতেছে, rather than typical stuff that comes হুম। out, which is fine. মানে যেসব মুভি বের হয় ওগুলো নিয়ে আমার কোনো প্রবলেম নাই। কমার্শিয়াল মাসালা মুভি দরকার হচ্ছে,
আমার একটা ভয় যে মানুষজন, হুম হুম people will get this fatigue of watching these masala movies. আমি এটা চাই না যে এটা হোক, মানুষজন মাসালা মুভি দেখতে দেখতে ট্রু বোর্ড হয়ে গিয়ে হল থেকে মুখ ফিরায় নিক। তার আগে আসলে আমাদের আরো বেশি বেশি এক্সপেরিমেন্টাল জিনিসপাতি বের করা দরকার। কিন্তু দেন এগেন মানে এক্সপেরিমেন্টাল মানে আবার এটা না যে বোরিং আর্টি কোনো কিছু ছাড়লা যেটা আর কেউ দেখলোই না। সো ইয়া, একটা মিডল গ্রাউন্ডে আসলে রিচ করতে পারাটা খুব ইম্পর্টেন্ট। ট্রু ট্রু। তো এমনি দেখতেছি অনলাইনে অনেকে হচ্ছে কিছু পোস্ট করলেই কমেন্টে দেখি অলমোস্ট 50% কমেন্টস থাকে ভাই কেজার কবে আসবে, কেজার কবে আসবে। কে You কাইজার? wanna say anything কাইজার about সেকেন্ড that or সিজন? I'll just not? আচ্ছা, কাইজার হ্যাঁ সেকেন্ড হ্যাঁ সিজন হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ ইটস ইটস ইন আ রাট এট দ্য মোমেন্ট। মানে ওটার স্ক্রিন প্লে লেখা আছে, চাইলেই আবার নতুন করে 3-4 মাসের মধ্যে শুট শুরু করে ফেলা সম্ভব। বাট অনেক কিছু মিলেই আসলে বাজেট, আর্টিস্টদের স্কেজুল এবং আসলে আমাদের এখন যেরকম আউটলুক, আমরা স্পেশালি আফটার দ্য সাকসেস অফ উৎসব, ফিল্মের ক্ষেত্রে তো আসলে একটা বড় অ্যাসপেক্ট হলো যে ইউ গেট দ্য ফাইন্যান্সিয়াল রিটার্ন। কিন্তু আসলে আমাদের সিরিজে এখনো ফিল্ম মেকারদেরকে ফাইন্যান্সিয়ালি কম্পেনসেট করার জন্য দে হ্যাভেন্ট ফিগার্ড আউট আ মডেল ইয়েট। তো ওই জায়গায় একটা অনেক বড় প্রবলেম আছে। মানে এটা স্পেশালি আফটার উৎসব, দ্য এক্সপিরিয়েন্স অফ উৎসব, আমি বুঝতেছি যে একজন ফিল্ম মেকার ওই এফোর্ট দিয়ে একটা সিরিজ বানানোর চাইতে সেম এফোর্ট দিয়ে সে একটা মুভি বানায় ফেলতে পারে। ওখান থেকে সে যে ফাইন্যান্সিয়ালি যেরকম ভাবে কম্পেনসেটেড হবে বা ফাইন্যান্সিয়ালি যেসব সুবিধাগুলো পাবে ওগুলার কোনো কিছুই সে একটা সিরিজ বানায় পাবে না। এবং আবার একই সাথে ইটস মুভি, সো ট্রু ইটস ট্রু এ ট্রু গিফট দ্যাট নেভার স্টপস গিভিং। সো ওইটা মুভি এখন আছে, 10 বছর পরে মানুষ দেখবে, এবং এই মুভি যদি তুমি তোমার মালিকানায় রাখতে পারো, তুমি এখান থেকে যে কোনো সময় যে কোনো ভাবে টাকা কামাইতে পারো। কিন্তু ওই প্রবলেম যেটা হয় যে একটা সিরিজ বানাইলে ওটার কপিরাইট থাকে ট্রু। সেই প্ল্যাটফর্মের কাছে, যেমন আমাদের সাথে ওটিটি প্ল্যাটফর্ম গুলোর কাছে। সো প্ল্যাটফর্ম আমি ওটিটি প্ল্যাটফর্ম চাইলেও গুলো একটা নিয়ে কাইজার যায়। বানাইতে পারবো না আরেক জায়গায় গিয়ে। সো ওই কাইজার হইচইতেই হইতে হবে, এবং হইচই চাইলেই অন্য কাউকে দিয়ে রাইট। ওটা বানায় নিতে পারবে। হুম। এন্ড এই মডেলটা একটু প্রবলেম্যাটিক। মানে যদি না প্রফিট শেয়ারিং এর কোনো অবস্থা তৈরি হয় কখনো, আমি দেখতেছি না নিয়ার ভেরি। ফিউচারে কখনো পসিবল হবে। বাট ওটা না হওয়া পর্যন্ত আসলে আমাদের এখন পর্যন্ত ওটিটি প্ল্যাটফর্মের যে রাইজ, এইটার পরে আসলে মোস্টলি বেনিফিটেড হয়েছেন অ্যাক্টররা কিন্তু এবং টেকনিশিয়ানরা, কিন্তু ফিল্ম মেকাররা, ক্রিয়েটিভ সাইডে যারা কাজ করে তারা আসলে এইটাতে বেনিফিটেড হন না। যে কারণে আমরা আসলে একটা ডিক্লাইন দেখতে পাচ্ছি। মানে গত 2 বছরে বলার মতো মতো কোনো কন্টেন্ট বেরোচ্ছে না। হুম সেটা আসলে প্ল্যাটফর্মদেরও প্রবলেম, আবার একই সাথে এই হুম মডেলটারও হুম প্রবলেম। হুম হুম সো এটার কোনো একটা সলিউশন ফিগার আউট করা দরকার। তার মানে এটা না যে রাইট। আমরা কাজ করবো না, আমরা তারপরেও সিরিজ বানাবো, বানানোর ট্রাই করতেছি। হোপফুলি নেক্সট ইয়ার কিছু একটা আসবে যেটা হয়তো কাইজারের স্বাদ মানুষকে দিতে পারে। সেই চেষ্টা করছি আমরা, দেখা যাক। মানে কাইজার লেভেল 2 না আসলেও আরেকটা আচ্ছা সিরিজ নিয়ে আসার প্ল্যান আছে আমাদের, আচ্ছা যেটা আমি লিখছি এবং আমার সাথে আরেকজন রাইটার লিখছেন। সো হোপফুলি ওইটা আমরা নিয়ে আসতে পারবো। ওকে, I'll just take 5 more minutes of your বেশি আর জ্বালাবো না, হ্যাঁ, বলতেছি কয়েকবারই বলছি আই থিঙ্ক, তারপর আবার জ্বালাচ্ছি। তো মানে একটা জিনিস মাথায় বারবার বাক করতেছে যে মুভিতে যখন জেসমিন ফার্স্ট হচ্ছে সিডি আনতে যায়, ও হচ্ছে বলে যে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে নিতে যাচ্ছিল, হ্যাঁ, বাট ওকে হচ্ছে বেসিক ইনস্টিংক্ট দিয়ে দিছে। তো আমি খুব মজা পেয়েছিলাম ওই জায়গায়। আই ডোন্ট নো হলে কতজন মজা পেয়েছে, বাট হ্যাঁ, আমি খুব মজা পেয়েছি কারণ এটা আমার খুব পছন্দের একটা মুভি। তো ও যখন বলতেছিল যে আব্বু যখন রুমে হ্যাঁ, ঢুকছে এমন জায়গায় মুভি পজ খাইছে, হায় হায়, আই ওয়াজ এ বিট ashamed knowing যে আই হ্যাঁ, নিউ কোন জায়গায় পজ এক্স্যাক্টলি। খাইছে মুভি। তো so I was laughing. এই জায়গায় আসি যে সিন্স বেসিক ইনস্টিংক্টের রেফারেন্সটা, এটা কি এমনি জাস্ট এমনি মজার মজার না, জন্য না, রেফার করা নাকি রিসার্চ টিসার্চ না, কোনো এটা রিজন মজার ছিল? জন্য রেফার করা। আবার একই সাথে মজার পাশাপাশি যে আমি তো ডিভিডি দেখছি, আমি তো আর ভিসিআর দেখি নাই, এইচএস এ দেখি নাই। বাট ডিভিডি দেখার এক্সপিরিয়েন্স সেম। হুম, মানে ডিভিডিও আটকায় যায়, ওই ডিভিডিও ফিলিংটা, কষ্ট হ্যাঁ। করে জোগাড় করতে হইতো। স্পেশালি হ্যাঁ, যখন এটা প্যানেস্টার এটা রুমে কিন্তু ঢুকে কত তখন ফেমাস উল্টাপাল্টা জায়গায় মিমও আটকায় আছে যায়, এখন। মানে দিস ইজ মার্ফিজ ল। সামথিং দ্যাট এভরিওয়ান ক্যান রিলেট টু। হ্যাঁ, এটা হবে। ইটস লাইক এ মানে মার্ফিজ ল, এনিথিং দ্যাট মানে ক্যান যেটা গো খারাপ রং হওয়ার উইল গো ওইটাই। রং, স্পেশালি when the হ্যাঁ হ্যাঁ, parents are involved and you are a kid. সো উইল গো রং, রাইট। যেটা ঘটছি, আমার এটা খুবই ইন্টারেস্টিং একটা মেমোরি আছে। আমি যখন ছোট ক্লাস 2 তে পড়ি বা 3 তে পড়ি, তখন আমার বোন সাইলেন্স অফ দ্য ল্যাম্বস এর কথা শুনছে আর তার এক ফ্রেন্ডের কাছে। আমার বোন তখন 9-10 এ পড়ে, ক্লাস হুম স্কুলে। হুম
সো তার এক ফ্রেন্ডের কাছে সাইলেন্স অফ দ্য ল্যাম্পস ট্রিলজি, যেটা হ্যানিবাল লেক্টার ট্রিলজি, ওটার কথা শুনছে। তো শুনে সে আমাদের জন্য একটা হুম, ডিভিডি হুম, কিনছে। সাইলেন্স অফ দ্য ল্যাম্পস আছে, ওইটা রেড ড্রাগন আছে, তারপরে হ্যানিবাল, হ্যানিবাল যে হুম, হুম। সেকেন্ড পার্ট ওইটাও আছে। সো এই তিনটা মুভি আছে। হ্যানিবল। হ্যানিবাল রাইজিং আছে, খুবই বাজে সিনেমাটা। তো আমরা সাইলেন্স অফ দ্য ল্যাম্পস দেখতে বসছি। তো সাইলেন্স অফ দ্য ল্যাম্পস দেখতে বসছি, তখন আমাদের আমার মামার পিসিতে দেখতেছি তিনজনে মিলে। সো হুম, it was pretty solid up until the moment our grandmother walked in. মানে যখন সব ঠিকঠাক চলতেছিল, হুট করে আমাদের দাদি যখন হুম, হুম। ঢুকছে, তখন ওখানে একটা বাফেলো বিলের যে ক্যারেক্টারটা থাকে, বাফেলো বিলের ক্যারেক্টারটা যে থাকে একজন, হ্যাঁ এক্স্যাক্টলি, ও ও যখন যখন নাচা শুরু করে, নাচতেছিল ওই জায়গাটা নাকি? নাচা শুরু করে এই- আমি গ্র্যান্ডমাদার ঢোকার বলার পরে উনি আমার এসে ওই ওইটাই সিন দেখছে, মাথায় চলে আর আসে কোনো যে উনি সিন না, এটাই ওইটাই দেখলো। দেখছে। তারপরে আমি লাফ দিয়ে উঠে মনিটর বন্ধ করে দিলাম, তারপরে প্লাগ আউট করলাম, সকেট থেকে প্লাগ বের করে ফেললাম। তারপরে উনি তো মাথায় হাত দিয়ে বেরিয়ে গেল। So আমরা ভয়তে আর ওটা দেখতে পারলাম না। তারপরে রাতের বেলা পুরা ওই মুভি মুভিতে আর আমি একটা সিনই অনেক আছে আর বছর উনি দেখতে পারি একটাই নাই। মানে দেখলো। আমি পরবর্তী 4 বছর ওই মুভিও দেখতে পারি নাই। আর আমি তখন ছোট, আমি তখন ক্লাস 3-তে পড়ি, কিছু বুঝতেও ছিলাম না। আবার ঘটনা যেটা ঘটছে যে রাতের বেলা আমার বাবা মা যখন বাসায় হুম, আসছে, আচ্ছা। খাওয়ার সময় আমার দাদি আমার মাকে গিয়ে বলছে যে বৌমা আর বললেন না, বৌমা মানে উনি উত্তরবঙ্গের, তো পঞ্চগড়ে ওখানে কখন তুমি তুমি সম্বোধনেও মাঝে মাঝে আপনির ক্রিয়াপদ ব্যবহার করে। তো উনি বলতেছিল যে বৌমা আর বলিয়েন না, এরা তো স্বামী স্ত্রীরা কি কি করতেছে এগুলা কম্পিউটারে দেখতেছে। কম্পিউটারে আমরা নাকি দেখতেছি স্বামী স্ত্রীরা যেগুলা করে, আমার সামনেই বললো। মানে আমি বুঝতেই পারলাম না যে ও একা নাচতেছে, এটার সাথে স্বামী স্ত্রীর কিছু করার কি সম্পর্ক। উনি এমন একটা ইউফেমিজম ইউজ করছে যেটা মানে ওইটার সাথে যায়ই না। এনিওয়েজ, হ্যাঁ খুবই ইন্টারেস্টিং। খুবই ইন্টারেস্টিং কিন্তু। হ্যাঁ মানে খুবই ইউফেমিজমটা খুবই ইন্টারেস্টিং চয়েস ইন্টারেস্টিং অফ যে ওয়ার্ডস ইউজ বৌমা করছে স্বামী সে। স্ত্রীলা কি করেছে হুম। ওগুলা আমরা দেখেছে। তো আমরা ফাক ম্যান, এটা কি বললো। তারপরে আমি রাতের বেলা শুইছি আমার বাবার সাথে, তো আমার বাবা বলছে কি রে তোরা বলে এই ঘটনা ঘটাইছিস। মানে এটা নিয়ে আমার মা খুবই আপসেট হয়ে গেছে যে ফাক, আমার বাচ্চা তো এখনো ছোট, মানে মেয়ে বড় হয়ে গেছে, আরেক ছেলে মোটামুটি 5-এ পড়ে, 6-এ পড়ে, কিন্তু এই ছেলে তো বেশি ছোট, এর জন্য তো একদমই অ্যাপ্রোপ্রিয়েট হয় না এই জিনিসটা। তো মা হয়তো বাবাকে বলছে, বাবা তখন বাবা আমার সাথে অনেক ফ্রি ছিল, তো বাবা বলছে যে কি রে ভাই তুমি ঘটনা কি কি ঘটাইছো। তখন আমি এক্সপ্লেন করে বাবাকে বলছি যে বাবা সিনটা ছিল এইটা, বাবা বুঝতে পারছে। কিন্তু আমি ওই ট্রমায় পরবর্তী প্রায় 7 দিন আমি ঘুমাইতে পারি নাই রাতের বেলা। মানে আমি ঘুমেও ওইটা স্বপ্নে দেখছি যে ফাক, আমি দেখতেছি আমার দাদি চলে আসতেছে বারবার রুমের ভিতরে। দাদি, তোমার দাদি আসলে হ্যাঁ, ফরচুনেট আসল ছিল জিনিস যে বুঝতে পারে, দ্যাট ওয়াজ বুঝতে পারে নাই ওয়ে আসলে মোর আসল জিনিসটা। কন্ট্রোভার্সিয়াল দেন স্বামী স্ত্রীরা কি করে। এক্স্যাক্টলি। আরো ভয় পেতো যদি কম্প্রিহেন্ড করতে পারতো যে আসলে কি হচ্ছিল বাফেলো বিলের। সো হ্যাঁ, ওই হুম। মেমোরি থেকে আসলে বেসিক ইনস্টিংক্টের ব্যাপারটা আসা, যে এমন এক জায়গায় থামছে, ছি 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 ছি। এই জিনিসটা খুব রিলেটেবল ছিল কিন্তু এটা আমাদের সবার মেমোরিতে ছোটবেলায় ডিভিডি লাগায় মুভি দেখার ক্ষেত্রে সবার মেমোরিতে একটা আছে যে আম্মু আব্বু রুমে ঢুকে গেছে, একটা সিনই আছে, এতক্ষণ ধরে নাই, তারপরেও নাই, কিন্তু ওনারা হ্যাঁ, ঢুকলেই একটা জায়গায় আটকাবে। ইটস ভেরি ইন্টারেস্টিং থিং ইউ পুট ইন দ্য মুভি। সো ইয়া, থ্যাংক ইউ সো ইউ আর মাচ ওয়েলকাম। ফর জয়নিং। আমার খুব মজা লাগছে ডিসকাস আমারও করে। খুব আই ভালো ডোন্ট নো লাগছে, অ্যাবাউট ইউ। অনেকদিন পর মন খুলে আলাপ করলাম নিজের কাজ নিয়ে। আই গেস ইটস ফর দ্য ফার্স্ট টাইম যে আমি ভিডিও কলে কথা বলতেছি, উইচ ইজ ওকে। মেন্ট টু বি পার্ট অফ আ পডকাস্ট, যেখানে এত ফ্র্যাঙ্কলি আমার কাজ নিয়ে আলাপ করছি। সো ইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দ্যাট অপরচুনিটি। My pleasure, my pleasure, my pleasure. I'm not gonna ask you তোমার ফেভারিট মুভি কি, তোমার ফেভারিট ডিরেক্টর, এগুলো জিজ্ঞেস করবো না, কাজ আমার কাছে মনে হয় যে এরকম শর্ট টাইমে জিজ্ঞেস করলে না, সবসময় আসলে কিছুই এক্স্যাক্টলি আসে না, মানে কিছুই আসে না। পিওর ফেভারিট গুলো অনেক সময় মাথায় আসে না। যেমন কয়দিন আগে আমাকে আমার এরকম কাছে মনে কোশ্চেন হয়। জিজ্ঞেস করছিল, আমি তারপরে ইফ ইউ ওয়ান্ট ফেভারিট টেল অ্যাক্টর মি। জিজ্ঞেস করছে, আমি বলছি ইরফান খান। মানে দ্যাটস দ্য লাস্ট থিং, দ্যাটস দ্য লাস্ট নেম আই উড মেনশন, ইরফান খান। মানে ইরফান খান ইজ এ গ্রেট অ্যাক্টর, বাট আমার ফেভারিট অ্যাক্টরদের মধ্যে মানে ইট ডাজন্ট হ্যাভ গ্রেট your ওয়ান। favorite person or your ফেভারিট আমার favorite thing পার্থক্য or your আছে। favorite book or movie or actor. These things don't have anything to do with the greatness of that particular thing. So আমি মানে ইরফান খানের অ্যাক্টিং, আমি শাহরুখ খানের কথা বলি না, মানে শাহরুখ খান আমার ফেভারিট অ্যাক্টর, আমার জনি দেব আমার ফেভারিট অ্যাক্টর। এটা আসে না, এটা আসে না। যেমন আমার হচ্ছে আমি হচ্ছে জেমস ম্যাকঅ্যাভয় বা টম হার্ডি, এদেরকে কিছু কিছু কাস্টিং থাকে যাদেরকে হচ্ছে আমি নাম দেখলে হ্যাঁ, আমি মুভিটা মোটামুটি রেটিং হইলে আমি দেখি, খুব রেটিং ভালো না হলে আমি দেখি। কিন্তু কেউ জিজ্ঞেস রাইট, করলে ওই নামগুলা মাথায় আসে এক্স্যাক্টলি। না। অন্যান্য নাম চলে আসে। সো দ্যাটস ওয়াই আই এম নট গোনা আস্ক ইউ, হয়তো আসবে না মাথায়।
আচ্ছা, তাহলে আমরা এখানেই ওকে, শেষ করি। প্রায় 12:30 বাজে। গ্রেট। অনেকটা সময় We had a নিছি। nice long chat. So খুব ভালো লাগলো তোমার সাথে প্রথম কনভারসেশনই খুব স্মুথলি শেষ করতে পারছি আমরা। থ্যাংক ইউ ম্যাম। আমার খুব মজা লাগছে কথা বলে। অনেক, অনেক কোয়েশ্চেনস এর অ্যান্সার পাইছি, অনেক ডিসকাস করছি। ভালো লাগছে খুব। মুভি তো ভালো লাগছেই। মুভি রাইটারের সাথে কথা বলা থ্যাংক ইউ। it was an honor যে আমি ডিরেক্টলি কথা বলতে পারছি। And thanks for giving me the time. So we will তাহলে talk again এখানেই শেষ hopefully করি। and probably in person. So yeah, thank you man. Of course. ইনশাল্লাহ, ইনশাল্লাহ। Okay. Take care. Good Tada. night. Sleep Bye. well. Bye.